আসসালামু আলাইকুম, সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমরা লেকচার 31 এন্ড 32 এই দুইটাকে কভার করার চেষ্টা করব। আমি আহমেদ শাফকাত, আপনাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আছি। কোনো রকম আপনারা প্রবলেম ফেস করলে অথবা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন। লেকচার 31 আর 32 বেসিক্যালি টপিকটার নাম সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনিক্স। এখানকার অনেকগুলা পড়াই আপনারা জানেন, আবার কিছু পড়া আমাদের রিলেটেড না। তা আমি প্রথমে যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসের যে টপিক গুলা আছে, টপিক গুলাকে আমি শর্টকাটে ডিসকাস করব। খুবই শর্টকাটে ডিসকাস করব। তো আপনার ডিটেইল থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আমাকে থামায়, তখন আমি আরো ডিটেইল বলার চেষ্টা করব। ওকে, আর তারপরে আমরা কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম সবাই মিলে সলভ করব। সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল বলতে বুঝি আমরা যে একটা সফটওয়্যার বা সিস্টেমকে ডেভেলপ করার জন্য যেই টেকনিক গুলা ইউজ করা হয়ে থাকে, সেই টেকনিক গুলাকে একই সাথে আমরা একটা মডেল বলি। বিভিন্ন মডেলের মাধ্যম দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে থাকে। এটাকে সিস্টেম ডেভেলপমেন্ট মডেলও বলা হয়ে থাকে। এগুলোর মধ্যে মোস্ট কমন একটা মডেল হলো ওয়াটারফল মডেল, যেটা সম্পর্কে আপনারা অলরেডি জানেন। এই মডেলে আমরা কোনো একটা সফটওয়্যারকে আহ কয়েকটা ভাগে ভাগ করে নিই, কয়েকটা ফেজে ভাগ করে নিই, এবং ফেজ গুলাকে একটার পর একটা করতে থাকি। এটার ফেজ গুলো দেখতে এরকম হয়। নিচের দিকে একটা পানি যদি এখান থেকে আমরা ছেড়ে দিই, পানি গড়ায় গড়ায় নিচের দিকে যাবে। এই কনসেপ্ট থেকে ওয়াটারফল মডেলের কনসেপ্টটা আসছে। আমরা ইউজুয়ালি প্রথমে একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে থাকি, তারপরে আমরা প্ল্যানিং করে থাকি, প্ল্যানিং করার পর আমরা ডিজাইন করে থাকি, তারপরে আমরা ইমপ্লিমেন্টেশন করি, তারপরে আমরা টেস্টিং করি, তারপরে আমরা মেনটেনেন্স করি। এই এইটা হলো একটা যে কোনো একটা মডেলের বেসিক প্রসেস। এই পুরো প্রসেসটাকে আমরা বলি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলে থাকি। তো সেম ওয়েটা দেখেন, ওয়াটারফল মডেলে আমাদের উপর থেকে নিচের দিকে কাজটা হয়ে থাকে। পুরা যে সফটওয়্যারটা আছে, এই কয়েকটা পার্টে কাজ করে করে আমরা শেষ করে থাকি। যেরকম আমরা বেসিক প্ল্যানিং করে থাকি, আমি যেটা বললাম সেটাও হবে। এক এক বইয়ে এক এক ভাবে লেখা থাকে। বেসিক প্ল্যানিং করে থাকি, এক্সটার্নাল ডিজাইন, ইন্টারনাল ডিজাইন, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রামিং, টেস্টিং, তারপরে মেনটেনেন্স করে থাকি। এবং এখানে যেটা হয়, একটার পর একটা কাজ শেখা হয়। তো যখন একটা নতুন যদি কোনো একটা সিস্টেম আমি ডেভেলপ করলাম, ফর এক্সাম্পল একটা সফটওয়্যার ডেভেলপ হয়ে গেল, এখন যদি কোনো একটা নতুন রিকোয়ারমেন্ট আসে, সেই রিকোয়ারমেন্টটা এই সিস্টেমে অ্যাপ্লাই করাটা কঠিন হয়ে যায়, বিকজ আমি প্রত্যেকটা কাজ শেষ করে আসছি। তখন আমাকে কি করতে হয়, আবার নতুন করে কাজগুলা করতে হয়। এই জন্য রিকোয়ারমেন্ট অ্যাডজাস্ট করা এই ওয়াটারফল মডেলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। তারপরে এই ওয়াটারফল মডেলেরই আরেকটা ভার্সন বলতে পারি আমরা, যে একটা ভি শেপ মডেল। ভি শেপ মডেলটা কি কিরকম হয়, যে আমরা যে ডেভেলপমেন্টের কাজগুলো করতেছি, ফর এক্সাম্পল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, প্ল্যানিং, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, এই কাজগুলোকে আমরা প্রথমে করে থাকি। এবং এই কাজগুলো করার সাথে সাথে আমি কি করে থাকি, বিভিন্ন ধরনের টেস্টিং মেকানিজম একই সাথে অ্যাপ্লাই করতে থাকি। তো এই জন্য এই ওয়াটারফল যে মডেলটা, এটার শেপটা হয়ে যায় ভি এর মতো। ফর এক্সাম্পল, এটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হবেন। আমরা বেসিক প্ল্যানিং, ইন্টারনাল ডিজাইন, এক্সটার্নাল ডিজাইন, প্রোগ্রামিং করলাম। তারপরে আমরা ইউনিট টেস্টিং, উপরের দিকে যাচ্ছি এবার ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং করে থাকি। এবং প্রত্যেকটা ফেজেই আমাদের টেস্টিংটা অ্যাপ্লাই হয়ে থাকে। দ্যাটস ওয়াই এটাকে আমরা ওয়াটারফল মডেলের চেয়ে বেশি সিকিউর বলতে পারি। ওকে, বাট ওই যে নতুন রিকোয়ারমেন্ট আসলে এখানেও অ্যাডজাস্ট করা কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। তারপরে আমরা প্রোটোটাইপ মডেল দেখতে পারি। প্রোটোটাইপ মডেলে কি হয়, আমরা যখন একটা সিস্টেম ডেভেলপ করি, সিস্টেম ডেভেলপ করার আগে সেই সিস্টেমের একটা প্রোটোটাইপ তৈরি করি। এই প্রোটোটাইপটা ইউজারকে দিয়ে আমরা টেস্ট করাই। এই প্রোটোটাইপটাকে আমরা আহ নিজেরা টেস্ট করি। তাহলে আমরা বুঝতে পারি যে কোনো প্রোটোটাইপে কোনো সমস্যা আছে নাকি। প্রোটোটাইপে যদি কোনো সমস্যা না থাকে, তখন আমরা বড় যে পুরো প্রজেক্টটা, সেই প্রজেক্টটাকে আমরা তৈরি করে ফেলি। দেখেন প্রোটোটাইপ মডেলে কি হচ্ছে, আমরা রিকোয়ারমেন্ট নিয়ে প্রথমে
একটা স্যাম্পল তৈরি করব। সেই স্যাম্পলটা যদি সঠিকভাবে কাজ করে, তারপরে আমরা ফুল প্রজেক্টটা তৈরি করব। তারপরে আসতেছে আমাদের স্পাইরাল মডেল। স্পাইরাল মডেলে আমাদের যে পুরা সিস্টেমটা আছে, পুরা সিস্টেমটাকে বা যতগুলা কাজ করতে হবে সে কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করব, এবং প্রত্যেকটা স্টেজেই ভাগগুলাকে পারফর্ম করব। এইটা দেখতে এরকম হয় অনেকটা। দ্যাট মিন প্রথমে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করলাম, তারপরে আমরা করলাম প্ল্যানিং, তারপরে ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, এভাবে করে টেস্টিং করলাম। এটা গেল একটা সাইকেল। একটা সাইকেলের পর আবার কি হবে? আবার প্ল্যানিং হবে, আবার ডিজাইন হবে, আবার ইমপ্লিমেন্টেশন হবে, আবার টেস্টিং, সবকিছু হবে। আরেকটা সাইকেল গেল। আবার কি থার্ড সাইকেল, আবার ফোর্থ সাইকেল। এভাবে আমরা প্রত্যেকটা সাইকেলেই একই কাজগুলা করে থাকি। ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং আর রিপিটেড ফর ইচ পার্ট টু অ্যাচিভ এ হাই ডিগ্রি অফ কমপ্লিটেশন অফ এ সিস্টেম। তারপরে একটা আসতেছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মডেল। এই মডেলটা আমাদের দেশে অত বেশি ইউজ হয় না। এটা ইউজুয়ালি স্মল গ্রুপ অফ পিপল দিয়ে তৈরি করা হয়ে থাকে। যখন আমরা একজন 5 জনের মনে করেন টিম মেম্বার, তখন আমরা যখন একটা 5 জন টিম মেম্বার মিলে একটা ডেভেলপমেন্ট করব, তখন 5 জনের সাথে 5 জনের কমিউনিকেশন খুব ভালো হবে না? তো যখন কমিউনিকেশন ভালো হবে, তখন কি হবে? সফটওয়্যারটা তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করা সম্ভব হবে। এই জন্য স্মল পিপল যদি একসাথে কাজ করে, তখন আমরা RAD মডেলটাকে কনসিডারেশনে নিয়ে আসতে পারি। সফটওয়্যার প্রোডাক্ট লাইন। প্রোডাক্ট লাইনটা, সফটওয়্যারকে আমরা এক একটা পার্টকে এক একজন তৈরি করব এবং পরে জোড়া লাগাবো। যেভাবে একটা গাড়ি তৈরি হয়, ওকে, গাড়ি তৈরি হয়, গাড়িতে কি হয়? এরকম একটা লাইন থাকে, কোনো একটা লাইনে কি দরজা তৈরি হচ্ছে, কোনো একটা লাইনে চাকা অ্যাডজাস্ট হচ্ছে, কোনো একটা লাইনে আমরা মনে করেন কাঁচ লাগাচ্ছে। এইভাবে সবগুলো যখন সেট হবে, তখন কি আউটপুটে একটা গাড়ি আমরা দেখতে পারবো, এবং সে গাড়িটা আউটপুটে চলবে। বা চিপসের ফ্যাক্টরিতে আমাদের যেরকম ধরনের এক একজন হেড একটা কাজ করে, লাস্টে যে সবগুলোকে অ্যাডজাস্ট করে একটা চিপস তৈরি হয়। এই কনসেপ্টটা হলো প্রোডাক্ট লাইনের কনসেপ্ট। তার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন? আছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমি কিন্তু খুবই সংক্ষেপে বলতেছি। না স্যার, বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ। এই স্লাইডে একটু ভুল থেকে গেছে। এটা হলো ইনক্রিমেন্টাল মডেলের জায়গায় ইটারেটিভ মডেল লিখে ফেলছি আমি। এটা হবে ইনক্রিমেন্টাল। ওকে, ইনক্রিমেন্টাল মডেলে হয় কি, আমাদের পুরা যে সফটওয়্যারটা আছে বা প্রজেক্টটা আছে, সেটাকে আমরা কয়েকটা ইনক্রিমেন্টে ভাগ করি। মনে করেন এরকম 9টা ইনক্রিমেন্টে ভাগ করলাম, এবং 9টা ইনক্রিমেন্টে এক একটা করে ওয়াটারফল মডেল চলবে। ফর এক্সাম্পল, আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলাম, প্ল্যানিং করলাম, ডিজাইন করলাম, তারপরে ডেভেলপমেন্ট করলাম, তারপর টেস্টিং করলাম। এইটা একটা ইনক্রিমেন্ট। এই ইনক্রিমেন্টের পরে আমি কি পাবো? একটা রেজাল্ট পাবো বা একটা প্রোডাক্ট পাবো। তারপরে আমি সেকেন্ড ইনক্রিমেন্টে বাকি কাজগুলো করব। ফর এক্সাম্পল, সেকেন্ড ইনক্রিমেন্টে আবার প্ল্যানিং, আবার ডিজাইন, আবার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আবার টেস্টিং করলাম। তারপরে আমি আরেকটা রেজাল্ট পাইলাম। সেই রেজাল্টের উপর বেস করে আমি আবার প্ল্যানিং করব, আবার ডিজাইন করব, আবার ডেভেলপমেন্ট করব। এইভাবে আমি আবার টেস্টিং করব। এইভাবে আমি আরেকটা রেজাল্ট পাবো। তো এইভাবে যখন একের পর এক, 2, 3, এভাবে যখন এন পর্যন্ত ইনক্রিমেন্টটা কাজ হবে, তারপরে ফাইনালি আমি একটা ফুল সিস্টেম হাতে পাবো। এখানে কিন্তু রিকোয়ারমেন্ট আসলে রিকোয়ারমেন্টটা পরের যে স্টেপ আছে, পরের যে ইনক্রিমেন্ট আছে, সেই পরের ইনক্রিমেন্টে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এটা ওয়াই অ্যাক্সিস হলে উপরের দিকে যাবে, আর এটা হলো এক্স অ্যাক্সিস। এভাবে আমি এই সিস্টেমের ফিগারটাকে ড্র করতে পারি।
ইনক্রিমেন্টাল মডেলের পর আমরা আরেকটা মডেল দেখতে পারি, অ্যাজাইল মডেল বা অ্যাজাইল মেথড বলতেছি। এটা খুবই পপুলার যখন রিকোয়ারমেন্ট বারবার চেঞ্জ হয় এবং সিস্টেমটাকে আমরা ফাস্ট ডেভেলপ করতে চাচ্ছি, ইন দ্যাট কেস অ্যাজাইল মডেল আমরা ইউজ করতে পারি। অ্যাজাইল আসলে একটা প্রসেস বলি না, এটাকে এটাকে আমরা একটা ফিলোসফি বলতে পারি বা সেট অফ ভ্যালুজ বলতে পারি। শুধুমাত্র যে আমরা সিস্টেম বা সফটওয়্যার বানানোর জন্য অ্যাজাইল ইউজ করা হয় তা না। আপনি একটা জুতার ফ্যাক্টরিতে বা একটা ফ্যান তৈরির ফ্যাক্টরিতেও অ্যাজাইল মেথড গুলা ইউজ করা হয়ে থাকে। অ্যাজাইল মেথডে আমরা ডকুমেন্টেশনে ফোকাস কম করি। আমরা ফোকাস বেশি করি হলো কাজের মধ্যে, এবং কমিউনিকেশনের মধ্যে আমরা ফোকাস বেশি করি রেদার দেন ডকুমেন্টেশন। অ্যাজাইলের অনেকগুলা টুলস আছে, যেরকম এক্সপি, ক্রিস্টাল, আর ইউপি, এই ধরনের অনেকগুলা টুলস আছে। তো আমরা যে কোনো টুলস ইউজ করতে পারি, সবগুলো টুলসই কাছাকাছি। আমরা স্ক্রাম যে টুলসটা আছে, এই টুলসটা আজকে একটু দেখার চেষ্টা করব। আমাদের ডেভেলপমেন্টের জন্য এই টুলসটাই বেশি ইউজ হয়ে থাকে। এখন রোল যদি অনেক বেশি থাকে, মনে করেন অনেক বড় কোম্পানি, অনেকে মিলে একটা কাজ করতেছে, তখন কিন্তু স্ক্রামের চেয়ে, কারণ স্ক্রামের রোল কয়টা, মাত্র 9টা, আর ইউপি ইউজ করব, এখানে 120টার বেশি রোল আপনি অ্যাসাইন করতে পারবেন। তো যাই হোক, আমরা দেখি একটা। স্ক্রামটাকে বলতেছে লাইট ওয়েট অ্যাজাইল প্রসেস টুল। এটার যে কনসেপ্টটা বা ফিলোসফিটা, সে ফিলোসফিটা হলো আমরা সকল জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করব। সকল জিনিস মানে কি, ডেভেলপমেন্ট করার জন্য যা যা প্রয়োজন হয় সবগুলা জিনিসকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করব। ওকে, কি 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 জিনিসকে ছোট ভাগে ভাগ করব? ফর এক্সাম্পল, আমার যে টিম আছে, সে টিমকে আমি ছোট ছোট ভাগে ভাগ করব। আমার টোটাল যে ওয়ার্ক আছে বা টাস্ক আছে, সেই টাস্ক গুলাকে আমি ছোট ছোট ভাগে ভাগ করব। এবং আমাদের যে টাইম আছে, যে টাইমের মধ্যে করতে হবে, সেই টাইমকে আমরা স্মল ইউনিটে ভাগ করব। তাহলে স্প্লিট ইওর অর্গানাইজেশন, স্মল ক্রস ফাংশনাল সেলফ অর্গানাইজিং টিম তৈরি করতে হবে। ইউজুয়ালি একটা অ্যাজাইল যে টিম, সেটা 5 থেকে 9 জনের হয়ে থাকে, কম বেশি হতে পারে। কিন্তু টিমে 3 ধরনের মেম্বার থাকবে। একটা হলো প্রজেক্ট ওনার বা প্রোডাক্ট ওনার, একটা থাকবে স্ক্রাম মাস্টার, একটা থাকবে স্ক্রাম টিম। প্রোডাক্ট ওনারটা কি করবে? সে হলো যে স্টেক হোল্ডার, তার সাথে কথা বলবে, ইউজার যে আছে তার পার্সপেক্টিভটা চিন্তা করবে। স্ক্রাম মাস্টার হলো এই যে স্ক্রাম যেই এনভায়রনমেন্ট, সেটা। আমার নেটওয়ার্ক মনে হয় চলে গেছিল, আমার কথা কি শোনা যাচ্ছিল? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে আমাকে? আর আপনার স্ক্রিন অফ হয়ে গেছে মেবি। সেই স্ক্রিন আবার অন করলাম। আহ এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা যেটা বলতেছিলাম যে, একটু একটু চেক করে নিই রেকর্ডিংটা হচ্ছে নাকি। হচ্ছে। আমরা একটা কাজকে বড়ভাবে করার চেয়ে আমরা কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করব। আমাদের যে টিম আছে, সেই টিমকে ছোট ভাগে ভাগ করব, ওয়ার্ক গুলা যে কাজগুলো আছে সেটাকেও ছোট ভাগে, এবং টাইম গুলাকেও আমরা ছোট ছোট ভাগে ভাগ করব। তো একটা টিমকে ভাগ করার সময় আমাদের ইউজুয়ালি 5 থেকে 9 জনের একটা টিম হবে। সেই টিমে অবশ্যই একটা প্রজেক্ট ওনার থাকবে, একটা স্ক্রাম মাস্টার থাকবে, এবং বাকি যে মানুষগুলো থাকবে তাকে বলবো স্ক্রাম টিম। প্রজেক্ট ওনার ভেন্ডরের সাথে কথা বলবে, স্টেক হোল্ডারের সাথে কথা বলবে, ইউজারের সাথে কথা বলবে, তাদের পার্সপেক্টিভটা দেখার চেষ্টা করবে এবং হায়ার অথরিটির সাথে মেনটেন করবে। স্ক্রাম মাস্টার যে স্ক্রামের মেথোডোলজি বা ইনভায়রনমেন্ট ঠিকভাবে ম্যানেজ হচ্ছে নাকি সেইটা তদারকি করবে, ডেইলি মিটিং করবে, স্ক্রাম টিমের সাথে কথা বলবে, তাদের প্রবলেম সলভ করবে। স্ক্রাম টিমে কে থাকবে?
ডেভেলপার থাকবে, টেস্টার থাকবে, ফ্রন্ট এন্ড ডেভেলপার থাকবে। এই ধরনের লোকজন বাকি সবাই স্ক্রাম টিমের মধ্যে থাকবে, এবং তারা সবাই মিলে ছোট্ট একটা ফাংশনাল টিম গঠন করবে। আমাদের যে একটা সফটওয়্যার আছে, ফর এক্সাম্পল এইটা যদি আমাদের একটা সফটওয়্যার হয়, সেটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করব। ওকে, অনেকগুলা ভাগে ভাগ করব, এবং তারপরে আমরা প্রত্যেকটা ভাগকে একটা করে নাম দিব। প্রত্যেকটা ভাগের নাম আমরা দিব ব্যাকলগ। এরকম অনেকগুলা ব্যাকলগ থাকবে। মনে করেন একটা সফটওয়্যার তৈরি করার জন্য 1000 ব্যাকলগ থাকতেছে। সেই 1000 ব্যাকলগকে প্রত্যেকটাকে আমরা প্রায়োরিটি দিব। প্রায়োরিটি বা ওইটাকে ওয়েট বলা হয়। ওকে, ওয়েট দিব, তারপরে সে প্রায়োরিটি অনুযায়ী আমরা একটার পর একটা কাজ করতে থাকবো। প্লাস আমাদের যে টাইমটা আছে, ফর এক্সাম্পল আমাকে 6 মাসের প্রজেক্টটা করতে হবে, সেই টাইমটাকে তখন আমরা স্প্লিট করব, এবং প্রত্যেকটা স্প্লিটকে মানে ছোট ছোট যে ভাগে ভাগ করতেছি সেটাকে স্প্রিন্ট বলে থাকি আমরা। ইটারেশন অথবা স্প্রিন্ট বলে থাকি। এক একটা স্প্রিন্ট ইউজুয়ালি 2 থেকে 4 মাসের, সরি 4 উইকের হয়ে থাকে। একটা বেসিক 3 উইকের আমরা স্প্রিন্ট চিন্তা করতে পারি। ফর এক্সাম্পল জানুয়ারিতে আমরা প্রজেক্ট শুরু করছি এবং মেতে আমরা প্রজেক্টটাকে শেষ করব, তাহলে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা স্প্রিন্টে কাজগুলাকে শেষ করব, এবং প্রত্যেকটা স্প্রিন্টের পর কিন্তু আমরা একটা আউটপুট পাবো। সেই আউটপুট গুলা কিন্তু আমরা জোড়া লাগাবো, এবং লাস্টে যে আমাদের ফাইনাল যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা তৈরি হবে। আমরা যখন অনেক বেশি ফিডব্যাক আসে, তখন আমাকে কি করতে হয়, ইউজারের সাথে বেস করে ফিডব্যাক গুলাকে কোলাবোরেশন করতে হয় এবং প্রায়োরিটি সেট করতে হয়। রিলিজ প্ল্যানটাকে আমাকে সবসময় মেনটেন করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে যখন আমরা প্রজেক্টে পুরো কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করতেছি, সেই ছোট ছোট ভাগগুলোকে ব্যাকলগ বলতেছি। এই ব্যাকলগের মধ্যে কি হবে, সেটা হলো ইউজার স্টোরিতে লেখা থাকে। একটা ব্যাকলগে কি হইতে পারে, আমি এক্সাম্পল দেখাই। মনে করেন ইউজার শুড বি এবল টু আপলোড মাল্টিপল ফটোজ অ্যাট ওয়ান্স। কোথাও কোনো একটা সফটওয়্যারে ছবি আপলোড করতেছে, সে একসাথে একাধিক ছবি আপলোড করতে পারবে। এটাই একটা ব্যাকলগ। তো এই ব্যাকলগটাকে দেখেন একটা ছবির মাধ্যমে প্রকাশ করতেছে। এই প্রকাশ করাকে বলা হয় ইউজার স্টোরি। এখানে কি কি হবে, টেস্ট করব জেপিজি, পিএনজি বিভিন্ন ফাইল সাপোর্ট করে নাকি, 20 MBর বেশি সাপোর্ট করে নাকি। এই পুরো কাজটা করতে আমার 10 ঘন্টার ইফোর্ট দিতে হবে। কে কতখানি ইফোর্ট দিবে এটাও বলা আছে। তো এই যে ছোট একটা কাজ, এটাকে বলতেছি ব্যাকলগ, এবং ব্যাকলগটা যেখানে লেখা থাকতেছে সেটাকে বলা হচ্ছে ইউজার স্টোরি। প্রত্যেকটা ব্যাকলগকে আমরা র্যাঙ্ক করব, র্যাঙ্ক করে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটাকে আমরা আগে করব ওয়েটের মাধ্যমে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, একটা অ্যাজাইল মেথডে বা স্ক্রাম মডেলে ডেইলি একটা মিটিং করতে হবে। ডেইলি মিটিং এ আমরা জিজ্ঞেস করব, আজকে আপনি কি করছেন, আজকে আপনি কি করবেন, কোনো প্রবলেম ফেস করতেছেন নাকি। এই ধরনের কোশ্চিন আমরা সবসময় স্ক্রাম মিটিং এ সবাইকে জিজ্ঞেস করব। আমরা বললাম যে প্রত্যেকটা স্প্রিন্টের পর একটা প্রোডাক্ট পাই। এরকমও হইতে পারে যে 2টা স্প্রিন্টের পর আমরা একটা প্রোডাক্ট পাইলাম, সেই একটা প্রোডাক্টকে আমরা রিলিজ করলাম। কিছু ক্ষেত্রে এটা হইতে পারে। তাহলে 2টা স্প্রিন্ট মানে কি, একটা স্প্রিন্ট 3 উইকের, তাহলে 6 মাসে আমরা একটা ডেলিভারিয়েবল জিনিস রেডি করব, এবং সেটা কিন্তু স্টেক হোল্ডারকে দেখাবো অবশ্যই। তাহলে স্ক্রাম কনসেপ্ট থেকে আমরা কি বুঝতেছি? ইনস্টিড অফ লার্জ গ্রুপ স্পেন্ডিং এ লং টাইম on a big thing, we have a small team spending a short time building a small thing. অনেকগুলো মানুষ মিলে একটা কাজ করাচ্ছে, আমরা ছোট ছোট মানুষে ভাগ হয়ে যাব, ছোট ছোট কাজে ভাগ হব, এবং ছোট একটা কাজ আমরা কম ছোট টাইমে রেডি করব। এভাবে আমরা একসাথে একটা বড় প্রজেক্টকে কমপ্লিট করব। বড় প্রজেক্টে ছোট জিনিসগুলোকে ব্যাকলগ বলতেছি। ব্যাকলগ গুলাকে আমরা স্প্রিন্টে দিব। স্প্রিন্ট ইউজুয়ালি 2 থেকে 4 উইকের হয়ে থাকে। স্প্রিন্টের কিন্তু প্রত্যেক দিন আমরা
ডেইলি স্ক্রাম মিটিং করব। ডেইলি স্ক্রাম মিটিং করার পর প্রত্যেকটা স্প্রিন্টের পর আমরা একটা পোটেনশিয়ালি শিপেবল প্রোডাক্ট ইনক্রিমেন্ট পাবো। এই ইনক্রিমেন্ট গুলাকে সবগুলাকে যোগ করে ফাইনালি আমরা একটা আউটপুট পাবো। এই হলো অ্যাজাইলের একটা টুলস। স্ক্রাম নিয়ে আমরা ডিসকাস করলাম। স্ক্রাম মাস্টার যে রোলটা, এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং রোল চলতেছে আপনাদের জব সার্কুলারে। দেখবেন যে অনেকে স্ক্রাম রোলেও অ্যাপ্লাই করতে পারেন। কারো কোনো কনফিউশন আছে? পরের টপিকে যাই আমরা। আচ্ছা, এসএলপিসি, জেসিএফ। এসএলপিসি মানে সফটওয়্যার লাইফ সাইকেল প্রসেস, বা আমরা যেটাকে বললাম সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সেম জিনিস। জাপান কমন ফ্রেম। জাপান কমন ফ্রেম করছে কি, তারা নিজেরা একটা এরকম ধরনের আহ মডেল বের করছে, যেটা হলো সফটওয়্যার লাইফ সাইকেল প্রসেসের একটা ভার্সন, যে ভার্সন আইএসও দ্বারা স্ট্যান্ডার্ডাইজ করা। এবং জাপানের বিভিন্ন ইউজার, ভেন্ডর, একাডেমিক এক্সপার্ট সবাই মিলে এই মডেলটা 2013 সালে রিলিজ করছে। এটা ইউজুয়ালি জাপানে ইউজ হয়, বাংলাদেশে এই মডেলটা ইউজ হয় না। ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল ইন্টিগ্রেটেড, এটাও একটা মডেল। এগুলো ইউজুয়ালি আমরা সিলেবাসে পড়ে থাকি না। এই মডেলে 5টা স্টেপ আছে। 5টা স্টেপের মাধ্যম দিয়ে আমরা ডেভেলপমেন্ট করে থাকি। যখন কোশ্চিন অ্যান্সার করব আমরা, তখন আমরা এই 5টা স্টেপ ডিসকাস করব। প্রথম উপরের স্টেপটাকে বলা হয় অপটিমাইজার। অপটিমাইজার, যাই হোক স্টেপের নাম আছে, যেটা আমরা একটু পরে ডিসকাস করতেছি। কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে এটা ডেভেলপ করা হয়েছে। এই পার্ট, এটাই ছিল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা মডেল গুলা নিয়ে পড়াশোনা বা সিলেবাসের মধ্যে আমাদের টপিক গুলা। এখন আমরা পরের টপিকে চলে আসব। এই টপিকটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে, বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা কিভাবে ম্যানেজ করব, সেই রিলেটেড টপিক। তো এইটা ইউজুয়ালি আমরা আসলে সিলেবাসের মধ্যে পড়ি না, তবে এখান থেকে বেশ কিছু কোশ্চিন আসে আমাদের পরীক্ষায়। সো আমরা এটাকে শিখে নিব, এবং আপনার কমন কিছু যদি সেন্স থাকে, আপনি এখান থেকে অনেক কিছুই অ্যান্সার করতে পারবেন। ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কি? ফর এক্সাম্পল, আপনি একটা কোম্পানি চালান, বা আপনি আহ, কিছু একটা করতেছেন, আপনি একটা ফেসবুক পেজ আছে ধরেন। এখন সেই ফেসবুক পেজটা 2 দিন পর আমি আসলাম, আমি এসে দাবি করলাম যে ফেসবুক পেজটা আমার। তাহলে কি আপনি এই দাবিটা মেনে নিবেন? না, মেনে নিবেন না। কারণ এইটা একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আপনি একটা বই লিখছেন, সে বা আপনি একটা সফটওয়্যার তৈরি করছেন, সে সফটওয়্যারটা আপনার একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো প্রত্যেকটা কোম্পানিরই কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে, এবং সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেন অন্য কেউ ইউজ না করতে পারে, সেটা তো আমাকে ভেরিফাই করতে হবে। তো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিভাবে আমি ভেরিফাই করব, কিভাবে ম্যানেজ করব, এই রিলেটেড পড়াশোনা আমরা এখন আহ, করার চেষ্টা করব। ফর এক্সাম্পল, একটা কপিরাইট ম্যানেজমেন্ট। আপনার একটা প্রপার্টি আছে, মনে করেন আপনি একটা সফটওয়্যার বানাইছেন, আপনি চাচ্ছেন সেই সফটওয়্যারটা অন্য কেউ ইউজ না করুক। তখন কি হবে, এই সফটওয়্যারটা আপনাকে কপিরাইট করতে হবে, যে আমি ছাড়া এই সফটওয়্যারটা আর কেউ ইউজ করতে পারবে না। ওকে, মনে করেন একটা বুক আছে, একটা বই আপনি ছাপাইছেন, যেরকম হুমায়ুন আহমেদ স্যারের বই। তো উনি তো অনেক বই লিখছেন। তো এখন ওনার বই কি আমি ইউজ করতে পারবো? না, আমি পারবো না। কারণ ওনার যে বইটা আছে, ওনার বইতে ওনার রাইট আছে, কপিরাইটটা করা আছে। সো আমি চাইলে সেইটা ইউজ করতে পারবো না। তো কপিরাইটের কিছু একটা নির্দিষ্ট লেন্থ থাকে, কত বছর জানি। সেই অত বছরের পরে সে বইটাকে আমি চাইলে ইউজ করতে পারবো। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের বই আমরা কিন্তু চাইলে নিজের মতন নিজেরা ইউজ করতে পারি, এখানে কিন্তু কারো কাউকে কপিরাইট ক্লেম দিতে হয় না। কত বছরের জানি একটা ইয়া আছে, আমার ঠিক মনে নেই। কোন একটা কোম্পানি কপিরাইটকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করে, যেরকম কপি গার্ড টেকনোলজি ইউজ করে থাকে।
ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট যে টেকনোলজি আছে, এই ধরনের টেকনোলজি তারা ইউজ করে থাকে কপিরাইটটাকে মেনটেন করার জন্য। তারপরে আসতেছে পেটেন্ট ম্যানেজমেন্ট। পেটেন্ট আমরা অনেকেই শুনছি পেটেন্টের কথা, যে আপনি মনে করেন নতুন একটা কোনো টেকনোলজি বানাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন একটা সফটওয়্যার বানান, সে সফটওয়্যারটা কি নতুন? নতুন না, দেখা যাচ্ছে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনি বানাচ্ছেন। তো ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সফটওয়্যারের এরকম আরো অনেক সফটওয়্যার অনেক ইউনিভার্সিটিতে আছে, তাহলে এখানে কিন্তু আপনাকে পেটেন্ট আপনি পাবেন না। কারণ পেটেন্ট তখনই পাবেন যখন আপনার একটা ইনোভেশন হবে বা নতুন কিছু আপনি তৈরি করতেছেন, ইন দ্যাট কেস পেটেন্ট। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে এখন তেলের সংকট, আপনি পলিথিন থেকে আপনি মনে করেন অয়েল তৈরি করতেছেন, তাহলে আপনি নতুন একটা মেথড আবিষ্কার করলেন। সো এইটাকে আপনি পেটেন্ট করে নিতে পারেন। পেটেন্ট করলে একটা অফিস আছে, যে অফিসে আপনাকে যেয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তারা যদি দেখে আপনি ইউনিক জিনিস তৈরি করছেন, তাহলে আপনাকে একটা লাইসেন্স দিবেন, যে হ্যাঁ এটা আপনার পেটেন্ট, এটা আর কেউ ইউজ করতে পারে না। তো লাইসেন্সটা দুই ধরনের হইতে পারে, নন এক্সক্লুসিভ লাইসেন্স আর এক্সক্লুসিভ লাইসেন্স। এক্সক্লুসিভ লাইসেন্সটা পেটেন্টের একদম রেজিস্টার করে দেয়, সেটা আর কেউ ইউজ করতে পারে না, তবে নন এক্সক্লুসিভটা করতে পারে। আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি হলো পলিথিন বা অয়েলের এক্সাম্পল দিলাম, কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু সফটওয়্যার রিলেটেড। যেমন ক্রস লাইসেন্সিং করা মানে কি? ক্রস লাইসেন্সিং করা মানে একাধিক পার্টি বা একাধিক কোম্পানি দুইজনই চাইলে সেই লাইসেন্সটাকে ইউজ করতে পারবে, বা দুইজনই চাইলে সেই পেটেন্টটাকে ইউজ করতে পারবে। একাধিক মানুষের মধ্যে যখন পেটেন্ট হবে, তখন সেটাকে ক্রস লাইসেন্সিং বলা হবে। আবার মনে করেন আপনি এরকম পলিথিন থেকে অয়েলের একটা পেটেন্ট করছেন, তো আমি মনে করেন চাচ্ছি এটাকে ইউজ করতে, তখন আমাকে কি করতে হবে? আপনাকে একটা ফি দিতে হবে বা টাকা দিতে হবে। এই টাকার মাধ্যমে তখন আমি আপনার পেটেন্টটাকে ইউজ করতে পারবো। লাইসেন্স কি? লাইসেন্সটা হলো, আমি মনে করেন আপনার যে বইটা আছে, আপনি কপিরাইট করে রাখছেন, বা আপনি একটা গান লিখছেন, সেই গানটাকে কপিরাইট করে রাখছেন, তখন সেইটাকে যদি আমি ইউজ করতে চাই, তখন আমার দরকার হবে লাইসেন্স। লাইসেন্স মানে কি? লাইসেন্স হলো পারমিট। যেরকম আপনি যদি গাড়ি চালাতে চান, আপনার একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে না? ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার গাড়ি চালানোর জন্য এলাও। সেরকম আমার কাছে যদি সফটওয়্যারের লাইসেন্স থাকে, তাহলে আমি সেই সফটওয়্যারটা ইউজ করতে এবল, মানে ইউজ করতে আমি পারবো। তাহলে কপিরাইট যদি কারো কিছু থাকে বা পেটেন্ট করা থাকে, সেইটাকে যদি আমি ইউজ করতে চাই, ইন দ্যাট কেস আমার একটা লাইসেন্স অবশ্যই দরকার হবে। লাইসেন্স হলো যার সফটওয়্যার, সে কোম্পানি এবং আপনার মাঝে একটা এগ্রিমেন্ট। ওকে, এই এগ্রিমেন্টটাকে বলা হচ্ছে লাইসেন্স। এগুলো হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি গেল। এবার আমরা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট কি এটা দেখবো। আমরা যেই কোন একটা সফটওয়্যারকে বা হার্ডওয়্যারকে বানাতে যখন চাচ্ছি, তখন তার যে ইনভায়রনমেন্ট আছে, সেই ইনভায়রনমেন্টকে ম্যানেজ করার টেকনিকটাকে বলা হচ্ছে ডিইএম। ফর এক্সাম্পল, আমি কি টুলস ইউজ করব, কি ধরনের নেটওয়ার্ক ইউজ করব, কি ধরনের ড্রাইভ ইউজ করব, এটাকে আমরা ম্যানেজ করতে চাচ্ছি। এবং এই রিলেটেড যে ডাটাগুলো আছে, বিভিন্ন ধরনের ভার্সন আছে, বিভিন্ন ধরনের সেফটি মেজারমেন্ট আছে, এই ডাটাগুলোকে ম্যানেজ করার প্রসেস হলো ডিজাইন ডাটা ম্যানেজমেন্ট। একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমরা যে ধরনের টুলস ইউজ করি, সেই টুলস গুলাকে ম্যানেজ করা হলো টুলস ম্যানেজমেন্ট। লাইসেন্স ম্যানেজমেন্ট, এই যে আমার আমার একটা কোম্পানিতে, আমি কি একটা লাইসেন্স দরকার? না, আমার আমার বিউবিটি কি? বিউবিটি তো অনেকগুলো লাইসেন্স মেনটেন করতে হয় না? যে ইউজিসি থেকে সে একটা ইউনিভার্সিটি, সেটা মেনটেন করতে হয়। আবার মনে করেন বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপের লাইসেন্স মেনটেন করতে হয়। তারপর বিভিন্ন ধরনের হার্ডওয়্যার আছে, যেটা লাইসেন্স আমাকে মেনটেন করতে হয়। তো এই যে একটা অথরিটি এই লাইসেন্স গুলো সবগুলোকে মেনটেন করতেছে, আপডেটেড ভার্সন আছে নাকি, কোন রকম ভায়োলেশন হয়েছে নাকি এগ্রিমেন্টের, এই ধরনের জিনিসকে বলা হচ্ছে লাইসেন্স ম্যানেজমেন্ট।
কনফিগারেশন ম্যানেজমেন্ট process to establish and maintain the integrity of all identified outputs of a project or process to make them available to concerned parties. কোন একটা সফটওয়্যারে যদি কোন একটা রিকোয়ারমেন্টের চেঞ্জ আসে, ফর এক্সাম্পল একটা স্টেক হোল্ডার সে চাচ্ছে যে নতুন একটা ফিচার ফিচার আমরা সফটওয়্যারে অ্যাড করব, ইন দ্যাট কেস দরকার হবে আমার চেঞ্জ ম্যানেজমেন্ট। নতুন একটা ফিচারকে যদি আমি অ্যাড করতে চাই, ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে, আমাকে সে ফিচারটাকে কনফিগারেশন পয়েন্টকে আইডেন্টিফিকেশন করতে হবে এবং চেঞ্জ রিকোয়েস্ট দিতে হবে, যে আমি একটা চেঞ্জ করতে চাই, এই চেঞ্জ রিকোয়েস্ট আমি দিব। সেই চেঞ্জ রিকোয়েস্ট অ্যাপ্রুভ হইতে পারে, আবার রিজেকশন হতে পারে। যদি অ্যাপ্রুভ হয়, ইন দ্যাট কেস আমরা ভেরিফিকেশন করে সেটাকে ইমপ্লিমেন্টেশনের কাজে লাগবো, এবং তারপরে ইমপ্লিমেন্টেশন করে নতুন ভার্সন আমরা তৈরি করব। কতবার চেঞ্জ হইলো, লেটেস্ট ভার্সনে কি কি চেঞ্জ হয়েছে, কোনো মাইগ্রেশন স্ট্যাটাসটা কি, এগুলো সবগুলোকে আমরা একটা রিপোর্টের মধ্যে অবশ্যই সংরক্ষণ করে রাখবো। চেঞ্জ হওয়ার পর আমরা সেটাকে শিপমেন্ট করব, বা ডেলিভারি দিব, বা রিলিজ করব। ওকে, তো এইভাবে বারবার চেঞ্জ কন্ট্রোলের মাধ্যমে একটা সফটওয়্যারের একটা ভার্সন থেকে আমরা আরেকটা ভার্সনে শিফট করে থাকি। এই হলো আমরা যে টপিকগুলো আমাদের পড়াশোনার সিলেবাসের মধ্যে আছে, এটাকে আমরা শর্টকাটে ডিসকাস করলাম। এটার বাইরে আসলে আর কোনো টপিক এর মধ্যে নাই। তো এখন আপনারা একটু বলবেন যে আপনার কোন টপিকে কোনো সমস্যা আছে নাকি, বা কোনো জিনিসটা বুঝতে অসুবিধা আছে নাকি। আচ্ছা, আমি আরেকবার একটু রিভিউ করি। আমরা করতেছিলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনিক। এখানে আমরা প্রথমে সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল দেখলাম, ওয়াটারফল মডেল দেখলাম, ভি শেপ মডেল দেখলাম, তারপর প্রোটোটাইপিং মডেল দেখলাম, স্পাইরাল মডেল দেখছি আমরা, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মডেল দেখছি। ওয়াটারফল মডেলে কি হচ্ছিল, যে একটা কাজের পর আরেকটা কাজ করতে হচ্ছিল। ভি শেপে কি প্রত্যেকটাতে ফেজে সিকিউরিটির কনসার্ন আসতেছিল। তারপর প্রোটোটাইপিং মডেলে প্রথমে আমরা ইনিশিয়াল একটা প্রোডাক্ট তৈরি করতেছিলাম, তারপরে আমরা মেইন প্রোডাক্টে হাত দিচ্ছিলাম। স্পাইরাল মডেলে কি হচ্ছিল, এটা একটার পর একটা ঘুরে ঘুরে স্টেপ হবে, এবং প্রত্যেকটা স্টেপে ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং এ ধরনের জিনিসপত্র রিপিট হবে। র্যাপিড অ্যাপ্লিকেশনে কি দেখতেছিলাম আমরা, যে স্মল টিম টিম নিয়ে কাজ হবে। যখন স্মল গ্রুপ অফ পিপল নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে, তখন ডেভেলপমেন্টটা অবশ্যই র্যাপিড হবে। প্রোডাক্ট লাইনে আমরা কি দেখছিলাম, চিপসের এক্সাম্পল বা কারের এক্সাম্পল দেখছিলাম, সফটওয়্যারের এক একটা পার্ট এক একজন করবে এবং পরে তারপরে সেসবকে জোড়ালাম। ইনক্রিমেন্টারে কি দেখছিলাম, বিভিন্ন ইনক্রিমেন্টে ভাগ হবে এবং প্রত্যেকটা ইনক্রিমেন্টে একটা করে মডেল চলতে পারে। ফর এক্সাম্পল ওয়াটারফল মডেল চলতে পারে, এরকম নির্দিষ্ট নাম্বার অফ ইনক্রিমেন্টের পরে ফাইনাল একটা প্রোডাক্ট তৈরি হবে। তারপরে আমরা অ্যাজাইল কে বললাম একটা ফিলোসফি, এবং সেই ফিলোসফির একটা টুলস স্ক্রাম নিয়ে আমরা কথা বললাম, যেখানে আমরা কি করলাম, অর্গানাইজেশন, ওয়ার্ক এবং টাইমকে ছোট ছোট ভাগে ভাগ করলাম। ছোট ছোট ভাগে ভাগ করার পর আমরা প্রত্যেকটা স্প্রিন্টের পরে একটা করে আউটপুট পাইলাম, এবং লাস্টে সবগুলো আউটপুট জোড়া লাগানোর পরে আমরা একটা ফুল সফটওয়্যার পাইলাম। এখানে আমরা ডকুমেন্টেশনের চেয়ে কাজ করাতে বেশি আমরা গুরুত্ব দিচ্ছিলাম। নতুন চেঞ্জ আসলে আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারতেছিলাম, ডেইলি স্ক্রাম মিটিং করতেছিলাম, এবং প্রত্যেকটা এক বা একাধিক স্প্রিন্টের কম্বিনেশনে একটা করে ইনক্রিমেন্ট পাচ্ছিলাম। তারপরে আমরা এইটার একটা জাপানিজ ভার্সন দেখলাম, যে জাপান কমন ফ্রেমের একটা মডেল, যেটা শুধুমাত্র জাপানে ইউজ হচ্ছিল। তারপরে ক্যাপাবিলিটি, ম্যাচুরিটি, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো বলছিলাম। তারপরে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট দেখলাম, কিভাবে আমরা রাইট গুলাকে ফুলফিল করতে পারি, এবং ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি আছে সেটা অন্য কারো কাছে যেন না যায়, সেটাকে প্রোটেক্ট করতে পারি। এই জন্য আমরা কপিরাইট ম্যানেজমেন্ট দেখছি, পেটেন্ট ম্যানেজমেন্ট দেখছি। কপিরাইট ম্যানেজমেন্টে কি ছিল,
যে আপনার যে বইটা আছে সেই বইটা অন্য কেউ ছাপাতে পারবে না, আপনি ছাপাবেন। বা আপনার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা অন্য কেউ বিক্রি করতে পারবে না। ফর এক্সাম্পল, আপনার যে মাইক্রোসফট ওয়ার্ড, তো আমরা তো এটা থার্ড পার্টি বা পাইরেসি সফটওয়্যার কিনতেছি, বাট অরিজিনাল যে সফটওয়্যারটা সেটা কিন্তু আপনি তার পারমিশন ছাড়া কখনো ইউজ করতে পারবেন না। এখন এই জন্য পারমিশন ছাড়া ইউজ করতে পারবো না, এই জন্য আমরা কিনতে পারতেছি না, এই জন্য আমরা কি করতেছি, থার্ড পার্টি সফটওয়্যার আমরা ইউজ করতেছি। এটা কিন্তু সিকিউর মোটেও না। তো যাই হোক, তারপরে পেটেন্ট ম্যানেজমেন্ট, নতুন কিছু যদি আপনি তৈরি করেন, সেইটাকে আপনি পেটেন্ট করতে পারেন। পেটেন্ট করলে সেটা কেউ ইউজ করতে পারবে না উইদাউট লাইসেন্সিং। তো লাইসেন্স ছাড়া কেউ এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা ইউজ করতে পারবে না। এটা একটা পারমিশন বা এগ্রিমেন্ট কোম্পানির সাথে, যে এগ্রিমেন্টের মাধ্যমে আপনি এটা কতখানি বা ইউজ করতে পারবেন, কতজন ইউজ করতে পারবেন, সেটা মেনটেন করা হয়ে থাকে। এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট ম্যানেজ আমরা করে থাকি, সে সাথে ডাটা ম্যানেজ, ডিজাইন ডাটাও ম্যানেজ করে থাকি। টুলস ম্যানেজমেন্টও আমরা করে থাকি, যে কোন টুলস কোন ভার্সনে আমরা ইউজ করব। ফর এক্সাম্পল, আপনি একটা সফটওয়্যার বানাচ্ছেন, সেইটা বানাচ্ছেন উইন্ডোজ 8 এর জন্য, কিন্তু আপনার পিসি হলো উইন্ডোজ 11, তাহলে তো সেই ভার্সনটা চলবে না। এই জন্য আপনাকে আপডেটেড টুলস ইউজ করতে হবে, যেটা আপনার ডিজায়ার্ড বা টার্গেটেড পিসি তে রান করে। কোম্পানির লাইসেন্স ম্যানেজ করাও দরকার, যেন কোনো ভায়োলেশন না হয়। কনফিগারেশন ম্যানেজমেন্ট করা দরকার, এবং নতুন চেঞ্জ আসলে সেই চেঞ্জ গুলাকে আমার হ্যান্ডেল করা দরকার। সেই চেঞ্জ গুলাকে হ্যান্ডেল করার জন্য তো আমি বললাম যে আমরা রিকোয়েস্ট নিব, অ্যাপ্রুভ করব, তারপরে কাজ করব, তারপরে রিলিজ করব। এ ধরনের প্রসেস আমরা ফলো করব। কারো কোনো কোশ্চেন এখন পর্যন্ত পড়াশোনা নিয়ে? কারো কোনো কোশ্চেন না থাকলে একটুখানি কষ্ট করতে হবে। আমরা এখন মোটামুটি কতগুলো কোশ্চিন আছে, মোটামুটি অনেকগুলো কোশ্চিনই আমরা অ্যান্সার করব, 10-15টা তো থাকারই কথা। তো কিছু জিনিস আছে পড়ার মধ্যে কভার করবে, এবং কিছু জিনিস আছে পড়ার মধ্যে কভার করবে না। কোশ্চেন সলভ করতে গেলে আমাদের এই পরীক্ষায় যে প্রবলেমটা আমরা সবচেয়ে বেশি ফেস করি, সেটা হলো ডাইরেক্ট কোনো কিছু অ্যান্সার থাকে না। আপনি যদি কনসেপ্টটা বুঝতে পারেন, কনসেপ্টটা বুঝতে পারলে সেটাকে আপনাকে কয়েকবার পড়তে হবে, অপশন গুলা পড়ে পড়ে আপনাকে ম্যাচ করে তারপরে অ্যান্সার করতে হবে। এই জন্য আমাদের কাছে একটু কঠিন মনে হয়, এবং ইংলিশের নলেজও ভালো থাকা লাগবে। 20টার মতন কোশ্চিন আছে, ঠিক আছে? তো আমরা আপনারা অ্যান্সার করবেন, শুধু উপু 10-20 করে অ্যান্সার করতে পারেন। আমি 2টা আপনাদের জন্য করে দিয়েছি, বাকি যে 16টা 18টা আছে সেগুলো আপনারা অ্যান্সার করবেন, আমি জাস্ট মিলাবো যে অ্যান্সার গুলো আমার। আশা করা যায় একটুখানি সময় দিলে পারবেন, এখানেই প্র্যাকটিস হয়ে যাবে ক্লাসের মধ্যে। এবং যেগুলো আমরা সিলেক্ট করছি সবই কিন্তু রিসেন্ট 5 বছরের মধ্যে থেকে, 5 বছরের কোশ্চিনে যেসব আসছে সেটাই আমি সিলেক্ট করছি। শুনতে পাচ্ছেন কি? আপনারা কি আসলে আছেন? হ্যালো জি এনিওয়ান? জি স্যার, শোনা যায়। কথা বলতে না চাইলে আপনারা ওই যে কমেন্টেও লিখতে পারেন অ্যান্সারটা কি হবে। প্রথম 2টা আমি সলভ করে দিচ্ছি। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন অফ টপ ডাউন টেস্টিং? টপ ডাউন টেস্টিং এ কি হয়, আহ উপর থেকে নিচের দিকে আমরা স্টেপ বাই স্টেপ টেস্ট করতে থাকি। এটা তো টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচের এটা সঠিক অ্যান্সার হবে, সিন্স হায়ার লেভেল মডিউল আর ইউজ রিপিটেডলি ইন টেস্টিং দ্য রিলায়েবিলিটি অফ হায়ার লেভেল মডিউল ইজ ইনহ্যান্স। যেহেতু আমাদের যেটা হায়ার লেভেল মডিউল গুলো আছে, এই মডিউল গুলাতে টেস্টিংটা রেগুলার পারফর্ম হয়, বারবার পারফর্ম হচ্ছে, দ্যাটস ওয়াই রিলায়েবিলিটিটা বা বিশ্বাসযোগ্যতাটা বেড়ে যাচ্ছে।
হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল নোন অ্যাজ ওয়াটারফল মডেল? তাহলে ওয়াটারফল মডেলের সাথে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোন এক্সপ্লেনেশনটা যাচ্ছে? আচ্ছা, আপনাকে যখনই একটা কোশ্চেন অ্যান্সার করবেন, আপনাকে করতে হবে কি, চারটা অপশনই করতে হবে। চারটা অপশন করার পর বেশিরভাগ ক্ষেত্রে আপনি যেটা দেখবেন, তিনটা ভুল অপশন বের হবে এবং আরেকটা যেটা অপশন থাকবে বাকিটাই সঠিক। সবসময় এটা হয় না যে আপনাকে অ্যান্সারটা জানাই লাগবে, আপনাকে সবগুলো চেক করতে হবে। যেটা ভুল সেগুলোকে কেটে দিবেন, আর যেটা সঠিক সেটাকে রাস্তা রেখে দিবেন। ওয়াটারফল মডেলে বলতেছে ডিজাইন ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং অফ অ্যাপ্লিকেশন আর ক্যারিড আউট অ্যান্ড রিপিটেড অন পার্ট বাই পার্ট বেসিস। না, এটা কোথায় হয়? এটা স্পাইরালে হয়, তাই না? তাহলে এটা হুম। স্পাইরাল মডেল। সিন্স ডেভেলপমেন্ট Since software development progress in order of phase, software development efficiently considerable declines at the occurrence of rework. তাহলে যখন রিওয়ার্ক দিবে, মানে কাজের মধ্যে যখন চেঞ্জ আসবে, সেই চেঞ্জটাকে তো ওয়াটারফল মডেল ম্যানেজ করতে পারে না। দ্যাট মিন এটাই সঠিক অ্যান্সার। তো সঠিক অ্যান্সার পেয়ে গেলে আমি আর নিচের গুলা দেখবো না। স্যার আরেকবার বলবেন এটা? প্রথমে আমি একটা করে পড়তে শুরু করব। যখন আমি ভুল অ্যান্সার পাবো সেটাকে তো কেটে দিব, সঠিক অ্যান্সার যখন পেয়ে যাবো তখন আর নিচের গুলা পড়ার দরকার নাই তো আমার, এটা বলতে চাচ্ছি। আর বলতেছে এখানে দেখেন, আর ডিক্লাইনস এট দ্য অকারেন্স অফ রিওয়ার্ক। তো যখন রিওয়ার্ক আসে, নতুন যখন কাজ আসে ওয়াটারফল মডেলে, তখন আমার অ্যাডজাস্ট করা কঠিন হয়ে যায় না? স্যার বুঝতে পারছি। কনসিডার করা তো যাচ্ছে না তখন। এই জন্য এটা ওয়াটারফল মডেলের সাথে বেশ ম্যাচ করবে। বাকিগুলো দেখি, আপনার যদি কনফিউশন থাকে তাহলে আমি বাকিগুলো দেখবো তখন। অ্যান এক্সিকিউটেবল ট্রায়াল মডেল ইজ ক্রিয়েটেড। আচ্ছা, ট্রায়াল মডেল এখানে আমরা পেয়ে যাচ্ছি। ট্রায়াল মডেল কোথায় ক্রিয়েট হয়? প্রোটোটাইপে ক্রিয়েট হয়। তাহলে এটা অবশ্যই না, এটা হবে কি, প্রোটোটাইপ। কারণ ট্রায়াল মডেল তৈরি করি ইনিশিয়ালি, তারপরে আমরা নতুন মডেল তৈরি করি। সফটওয়্যার ইজ ডেভেলপড ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম বাই এ স্মল গ্রুপ অফ পিপল থ্রু দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ ইউজার টু ইউজ অফ ডেভেলপমেন্ট টুলস। এটা কি হচ্ছে? এটা হচ্ছে না। এটা কার সাথে ম্যাচ করতেছে? অ্যাজাইলের সাথে ম্যাচ করে, অথবা র্যাপিড অ্যাকশন ডেভেলপমেন্টের সাথে ম্যাচ করে, যেহেতু স্মল গ্রুপ অফ পিপলের কথা বলা আছে। তাহলে বুঝতেই পারতেছি এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা আরো দুই একটা প্র্যাকটিস করি সেম ধরনের কোশ্চেন। আমরা যেই একটু আগে স্লাইডে যে লেখাগুলো দেখলেন, স্লাইডের লেখাগুলো খুব কঠিন মনে হলো না? কঠিন মনে হওয়ার কিন্তু কারণ আছে। এইটা কিন্তু স্লাইড আমি বানাইছি পুরার বই থেকে কপি করে। তো বইয়ের লাইনগুলো এখানে দেওয়া। এখন বইয়ে দেখেন ডিসক্রিপশন দেওয়া অনেক বড়, সেখান থেকে আমি জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলোকে কপি করছি। এই জন্য আপনাকে একটু খাপছাড়া খাপছাড়া মনে হতে পারে, কিন্তু বইয়ের গুলা এই কারণে ফলো করা যেন আপনি কোশ্চেনের সাথে এটাকে ম্যাচ করতে পারেন ভালোভাবে। তো আসেন, এই কোশ্চেনের অ্যান্সার কে বলবে? যে কোনো একজন বলেন। বলাই লাগবে নেসেসারি না, মানে আপনি গেস করতে পারেন, জানাই লাগবে নেসেসারি না। আপনারা যেটা করবেন, আপনারা কয়েকজন আছেন মাত্র, একটা খাতা কলম নেন, খাতা কলম নিয়ে একটা পরীক্ষা দেন যে আসলে কয়টা ঠিক হচ্ছে। 10টা কোশ্চিন আছে, সরি 15টার মতন কোশ্চিন আছে। 15টার মধ্যে আপনি যদি পরীক্ষায় বসতেন, আপনি যদি গেস করতেন, তাইলে আপনার কয়টা ঠিক হইতো? সবাই একটু কমেন্ট বক্সে লেখেন যেটার অ্যান্সার কি হতে পারে। বলতেছে সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেলস ইনক্লুড ওয়াটারফল, স্পাইরাল, প্রোটোটাইপিং and RAD, etc. Which of the following is the most appropriate explanation of the waterfall model? তাহলে ওয়াটারফল স্যার মডেলের সাথে প্রথমটাতেই মিলতেছে, কারণ যেহেতু একটা অ্যাক্টিভিটি ফেজ অনুযায়ী যাচ্ছে। হ্যাঁ, দেখি, আফটার অল অ্যাক্টিভিটিস in each phase in the development are completed, the project প্রজেক্ট process টু দ্য to নেক্সট ফেজ, মানে একটা পেজ যখন শেষ হয় তখন পরের পেজে যাচ্ছে। বাকিদের আর কোনো ওপিনিয়ন আছে নাকি সেটাও শুনি।
কমেন্টে কি কেউ লিখছেন আমি দেখতে পাচ্ছি না আসলে, মানে এই স্ক্রিন অন করা তো ওই স্ক্রিন দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমার মনে হচ্ছে ওনার অ্যান্সার একদম ঠিক, কারণ আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার পর প্ল্যানিং করি, সেটা শেষ হলে আমরা ডিজাইন করি, সেটা শেষ হলে আমরা ডেভেলপমেন্ট করি। দ্যাট মিন একটা ফেজ শেষ হওয়ার পর আমরা আরেকটা ফেজে যাই। তো এটা এক নাম্বারটা কারেক্ট। এক নাম্বারটা কারেক্ট বলে আমরা আর নিচের গুলা পড়তেছি না। আপনারা যদি কনফিউজ থাকেন, ইন দ্যাট কেস নিচেরটা পড়তে হবে। নিচেরটা পড়লে কি হবে আমি দেখাই। The function to be developed are divided each is effectively swiftly developed with the user development tools part. পার্টে না, এখানে বলছে, এখানে প্রোটোটাইপের কথা বলছে না। একটার ফিডব্যাক নিয়ে কি আমরা আরেকটা কাজ করি ওয়াটারফল মডেলে? না। দ্যাটস ওয়াই এটা এক হবে শিওর হবে। ওকে, এই যে অ্যান্সারটা আসছে, অ্যান্সারটা বামে ও এ। দেখেন আমি কিন্তু আপনাদের এই কোশ্চেনটা কিন্তু ওই যে সিলেবাস, সরি পরীক্ষার কোশ্চেন আছে সেখান থেকে কপি করা, এই জন্য নাম্বারটা কিন্তু এরকম। পরের বারও দেখেন, পরের বার পরীক্ষাতেও 50 নম্বর যে কোশ্চেনটা আসছে সেটা এই টপিক থেকে আসছে। ইউজুয়ালি এই যে 50 বা 40 থেকে 60-এর মধ্যে এই রিলেটেড, আমাদের সিলেবাস রিলেটেড কোশ্চেন গুলো এসে থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল দ্যাট রিপিটস দ্য ডেভেলপমেন্ট প্রসেস ফ্রম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস টু ইমপ্লিমেন্টেশন? কোথায় রিপিট হয়? স্পাইরালে নাকি? হ্যাঁ, আমরা স্পাইরালের ফিগার কি ছিল এরকম? হ্যাঁ, দেখবেন কি বারবার আমরা প্রত্যেকবারই, আইটারেটিভ ভাবে আগাতে হ্যাঁ হতো। প্রত্যেকবারই আমাদের তিনটা কাজ হচ্ছিলই। দেখবেন এটা হলো স্পাইরাল হওয়ার কথা। প্রোটোটাইপিং এ তো হয় না, বাকিগুলো তো হয় না। রিলেশনাল মডেল যদি আমরা দেখিনি, তাহলে অ্যান্সার সি, কারেক্ট স্যার, অ্যান্সার। রিলেশনাল মডেল কি আছে? আছে কিন্তু আমাদের বইয়ের মধ্যে নাই, বুঝছেন? তো আমি বইয়ের মধ্যে যেহেতু নাই ওই টপিকটা, এই জন্য আমি আর ডিসকাস করিনি। Which of the following is an appropriate description concerning the waterfall model known as one of the software development model? তাহলে ওয়াটারফলের সাথে বেস্ট ম্যাচ করে কোনটা? একটু পড়তে হবে কষ্ট করে। আমরা একটা গেস পাইছি সি। আচ্ছা আমরা দেখি সি হচ্ছে নাকি। প্রথম কথা বলতেছে ইট ইজ এ টেকনিক ইন অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট ফর মেকিং environment through a trial and error by repeatedly going back. না, ট্রায়াল ইরোর বারবার রিপিটেডলি আমরা কাজ তো ওয়াটারফলে হয় না। বাট হুম। ইট ইজ এ টেকনিক অফ মেকিং ইমপ্রুভমেন্ট বাই রিপিটিং দ্য ডেভেলপমেন্ট প্রসেস। রিপিট করি কি না, না, ওরা বাদ। 3 নাম্বারটা ঠিক আছে। ইট ইজ এ টেকনিক অর্ডার দ্যাট অনুযায়ী। ডিভাইডস দ্য প্রসেস অফ এ সিস্টেম ডেভেলপমেন্ট ইনটু স্টেজ বেসড আপন দ্য আউটপুট অফ প্রিভিয়াস প্রসেস পারফর্ম দ্য লেটার প্রসেস ইন অর্ডার। হ্যাঁ, প্ল্যানিং করার পর প্ল্যানিংটা হলেই তো আমরা রিকোয়ারমেন্ট, সরি ডেভেলপ স্টেজ ডিজাইনে অনুযায়ী হাত হয় আর দিই। ইন অর্ডারে হয়। ইন অর্ডারে হয়, তারপরে ডেভেলপমেন্ট হয়। Okay? তাহলে এইটা আমাদের ঠিক মনে হচ্ছে, তাও 4 নাম্বারটা দেখে নিই। ইট ইজ এ টেকনিক দ্যাট ক্রিয়েটস এ প্রোটোটাইপ, না প্রোটোটাইপ ক্রিয়েট করে না, তাহলে বাদ। ওকে, তাহলে অ্যান্সার সি। ওকে সি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন কনসার্নিং, এটা সেম মনে হচ্ছে কোশ্চেন। হ্যাঁ এটা সেম কোশ্চেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন
কনসার্নিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোটোটাইপিং মডেল। প্রোটোটাইপিং মডেলের সাথে কোনটা বেস্ট ম্যাচ করে? এনিওয়ান, যে কোনো একটা গেস করেন। গেসের লাভ কেমন এটাও তো জানা দরকার। আচ্ছা, এ বলছে এ। প্রোটোটাইপ মডেলে কি হয়? প্রোটোটাইপ মডেলে আমরা প্রথমে একটা প্রোটোটাইপ তৈরি করি, মানে বেসিক একটা সফটওয়্যার তৈরি করি। এখানে বলতেছে থ্রো এ ট্রায়াল মডেল ইন দা ইনিশিয়াল স্টেজ। এই লাইন দেখেই তো আমি বুঝতে পারতেছি এটা প্রোটোটাইপ, আমার মনে হচ্ছে এটাই তাহলে। অফ হ্যাঁ দ্য হ্যাঁ হ্যাঁ। ডেভেলপমেন্ট প্রসেস দ্য ইউজার ইন্টারফেস ইজ। হ্যাঁ, যেহেতু আমরা ইনিশিয়াল স্টেজে একটা ট্রায়াল মডেল তৈরি করতেছি, সেই মডেলটা কাজ করলে আমরা ভবিষ্যতে মডেলটাকে ডেভেলপ করব, তাহলে এইটাই হলো আমাদের প্রোটোটাইপিং মডেল। তাহলে এটার অ্যান্সার এ হবে। তো একটু দেখে নিই পরের গুলা। ইন ইটারেশনে তো না, এটা ইটারেটিভ মডেলে হয়ে থাকে বা ইনক্রিমেন্টাল মডেলে। ইনক্রিমেন্ট। তাহলে এ আমাদের অ্যান্সার, যেটা বলছিলাম প্রোটোটাইপ প্রথমে তৈরি হবে, এটা এ। ইন অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট, when we can customer review the first piece of working software। কখন কাস্টমার প্রথম যে একটা প্রোডাক্ট দেখতে পাই কখন? স্যার এপিক মানে কি? এপিক হলো ওই যে যে স্টেপটাকে এপিক আহ, বলতেছে। এপিক তো এইখানে না, অ্যাজাইলের সাথে এপিক বি আর সি এর মধ্যে সম্পর্ক যুক্ত ফিউ না। রিলিজেস, এখানে তো ফুল প্রজেক্ট আসে না। এখানে বি বা ফুল সি প্রজেক্ট এর চাইনি ভিতরে তো, কিছু দেখতে পাই হুম কখন? ফিউ এরকম মনে রিলিজেস করেন হইতে পারে, বা ফার্স্ট আইটারেশন, এখানে তো একটা আইটারেশন শেষ হয়ে যায়। বি বা সি। একটা ফার্স্ট ইটারেশন কি বলতেছে কি? স্প্রিন্ট। তো প্রত্যেকটা স্প্রিন্টের পর আমরা একটা ডেলিভারেবল প্রোডাক্ট পাই না, যেটা একটু আগে ডিসকাস করলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে সি হবে। কি তো হওয়ার কথা আমার মনে হচ্ছে। হোল প্রজেক্টের পর তো দরকার নাই, ফার্স্ট প্রত্যেকবার স্প্রিন্টের পরে আমরা একটা করে ডেলিভারিয়েবল প্রোডাক্ট পাই, এবং সেই ডেলিভারিয়েবল প্রোডাক্ট গুলাকে একটার সাথে যখন একটা জয়েন করা হয়, তখন আফটার অল পুরো প্রজেক্টটা তৈরি হয়। তাহলে এটার অ্যান্সার সি। এখানে যদি এই দেখেন স্প্রিন্ট ইউজ না করে ইটারেশন ইউজ করতে বলে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন এপিক এর সাথে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাজাইল ডেভেলপমেন্ট? Information is passed between the process through documents, making it easy to understand the process of overall development। মনে হচ্ছে না, কারণ ডকুমেন্ট লেস নিয়ে আমরা কথাবার্তা বলছি, এবং ছোট যখন টিম হবে, ছোট টিমে তো এতবার ডকুমেন্ট পাস করার কিছু নাই। প্রোটোটাইপিং ইমপ্লিমেন্টেড ইচ প্রসেস, প্রোটোটাইপিং তো করি না প্রত্যেকটা স্টেপের। এটাও না, এটাও না। ডেভেলপমেন্ট ইজ টেকেন ফরওয়ার্ড এ স্টেপ ওয়াইজ ম্যানার, রেজাল্টিং
ইনক্রিজিং রিওয়ার্ড, না এটাও না। দেখি তাহলে 4 নাম্বারটাই হওয়া উচিত, প্রায়োরিটি ইজ গিভেন টু প্রিপারেশন অফ সফটওয়্যার ওভার প্রিপারেশন অফ ডকুমেন্টস। হ্যাঁ, সফটওয়্যারের দিকে আমরা বেশি ফোকাস করি, ডকুমেন্টের দিকে কম ফোকাস করি। মেকিং ইট পসিবল টু কুইকলি ইনকর্পোরেট দ্য চেঞ্জিং ডিমান্ড অফ এ কাস্টমার। তাহলে এইটা 2 নাম্বারটা হওয়ার কথা। চেঞ্জিং ডিমান্ডস অন কাস্টমার, হ্যাঁ এটা। তাহলে এটার অ্যান্সার ডি। অ্যাজাইল নিয়ে আরো কোশ্চিন আছে। Among the software development activities, which of the following corresponds to refactoring the emphasis in agile development? To improve the maintainability of a program, the internal structure of a program is changed without any change in external specification. এটা মনে হয় আমরা যে যে পড়াশোনা করছি সে পড়াশোনার মধ্যে এটা কভার করেনি। আমরা যখন একটা অ্যাজাইল ডেভেলপমেন্ট করে থাকি, তখন আমরা যখন কোনো একটা চেঞ্জের দরকার হয়, তখন আমরা ইন্টারনালি সে চেঞ্জটা করতে পারি। সবসময় এক্সটার্নাল যে স্পেসিফিকেশন আছে সেই স্পেসিফিকেশনে আমাকে হাত দিতে হয় না। ওকে, এটা আমরা অ্যাজাইলের একটা ক্যারেক্টারিস্টিক্স। সো এটার অ্যান্সার আসলে এই হবে, এটার অ্যান্সার এ হবে। তাহলে আমরা এটা যেহেতু আমরা এই টপিকটা কভার করিনি, আমি আরেকবার বলে দিই। সেটা যখন অ্যাজাইল ডেভেলপমেন্ট করা হয়ে থাকে, তখন যখন নতুন একটা চেঞ্জ আসে, তো চেঞ্জটা আমরা ইন্টারনাল স্ট্রাকচারেই করতে পারি। এক্সটার্নাল যে সবসময় স্ট্রাকচারটা চেঞ্জ করতে হয় তা না। তো এক্সটার্নাল যদি যদি সবসময় স্ট্রাকচারটা চেঞ্জ করতে হইতো, তখন কিন্তু আমাদের সেই চেঞ্জটাকে হ্যান্ডেল করা খুবই কঠিন হয়ে যাইতো। এই জন্য অ্যাজাইল ডেভেলপমেন্টে ইন্টারনালি কাজটা করা যায় বলে চেঞ্জটাকে হ্যান্ডেল করা ইজি হয়ে যায় আমাদের জন্য। এছাড়া আপনি বাকিগুলো দেখেন, যেহেতু এটা আপনি অ্যান্সার জানতেন না, অ্যান্সার যদি না জানতেন তখন আমাকে কি করতে হবে, বাকিগুলা পড়তে হবে। টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোগ্রাম, টু প্রোগ্রামার কোঅপারেট এন্ড পারফর্ম দ্য কোডিং অফ ওয়ান প্রোগ্রাম। দুইজন মিলে কি একটা প্রোগ্রাম করে, এটা কি অ্যাজাইলে আছে? এটা অ্যাজাইলে কোথাও নাই, বা আমরা কোথাও দেখিও নি। টু অবটেন ফিডব্যাক ফ্রম ইউজার, এ প্রোটোটাইপ সফটওয়্যার ইজ ক্রিয়েটেড অ্যাট অ্যান আর্লি স্টেজ। প্রোটোটাইপ ক্রিয়েট করা হয় না। টু প্রম্পটলি ডেভেলপ এ প্রোগ্রাম, টেস্ট কেস আর সেট ইন অ্যাডভান্স, দেন প্রোগ্রাম ইজ কোডেড। না, টেস্ট কেস আগে সেট করা হয় না। তাহলে আপনি দেখেন, আপনি যদি পড়তেন চারটার মধ্যে থেকে 3টা এমনি বাদ চলে যাবে, তাহলে যে একটা বাকি থাকবে সে একটা আপনার অ্যান্সার হবে। Which of the following is most appropriate example of implementation of agile development? তাহলে কোনটা agile ডেভেলপমেন্টের সাথে যাচ্ছে এটা একটু দেখেন। এভাবে 3টা বাদ দিতে হবে, বাদ দিলে 4 নাম্বার আপনি পেয়ে যাবেন এখানে। দেখেন, কন্ডাক্টিং এ ট্রায়াল বিফোর আন্ডারটেকেন আন্ডারটেকিং ডেভেলপমেন্ট ইন অর্ডার টু ভেরিফাই দ্য প্রেডিকশন। না, ট্রায়াল কখন আমরা করি? এটা করি আমরা প্রোটোটাইপিং মডেলে। আউটসোর্সিং ডেভেলপমেন্ট টু ভেন্ডর who have the technology in order to widely adapt various technologies of IoT. IoT related to এটা না প্রথম কথা। আর আমরা সফটওয়্যার বানাচ্ছি, আমরা আমরা কেন আউটসোর্সিং করবো ভেন্ডর? এটা আমরা প্রসিডিং উইথ দ্য ডেভেলপমেন্ট অফ লার্জ স্কেল আইওটি সিস্টেম, আইওটির সাথে রিলেটেড অবশ্যই না। ইন এ সিকুয়েন্সিয়াল ম্যানার হোয়ার অ্যাপ্রুভিং দ্য কমপ্লিমেন্টেশন ইন ইচ প্রসেস from upstream process after, না এটা আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম কোথায়, ভি মডেলে যত সম্ভব এটাও না। Adding the function of an analysis program where repeating fixed short period cycle। আচ্ছা, এই দেখেন, ফিক্স শর্ট পিরিয়ড সাইকেল মানে স্প্রিন্টের কথা বলতেছে। ওকে, এখানে স্প্রিন্টের কথা বলতেছে মানে এটাই হওয়ার উচিত। ইন অর্ডার টু এখানে ইমপ্রুভ দ্য আরেকটা বিষয় আছে, অ্যাকুরেসি অফ ইমপ্রুভমেন্ট, ইন অর্ডার টু ইমপ্রুভমেন্ট দ্য অ্যাকুরেসি। তাহলে যেহেতু ইমপ্রুভ অ্যাকুরেসিটা যে স্প্রিন্টেরটা ধরতে পারলে সবচেয়ে সহজ হয়, সেই জন্য ডি হওয়ার কথা এখানে।
তাহলে অ্যান্সার আমাদের ডি। Which of the following is an appropriate characteristics of agile development? এটা লেখা কম, এটা সবাই অ্যান্সার করি আশা করি। নাহিদ সি বলছেন, ডি বলছেন। আহ, নাহিদের অ্যান্সার অবশ্যই ঠিক হয়েছে আমার মনে হচ্ছে, বিকজ এখানে বলতেছে লার্জ প্রজেক্ট টিম। লার্জ প্রজেক্ট টিম না তো, আমরা তো প্রজেক্ট মেম্বার জানি 5 থেকে 9 জন, তাহলে এটা তো নয়। ডিটেল ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন আমাদের কম হওয়া দরকার। স্যার ডকুমেন্টেশন জানি কোনটাতে হয় বেশি? ডকুমেন্টেশন বাকি সবকিছুতেই হয়, ওয়াটারফলেও হয়, কারণ প্ল্যানিং এর আলাদা ডকুমেন্টেশন থাকে, ডিজাইনের আলাদা ডকুমেন্টেশন থাকে, ওগুলো হচ্ছে রিলেটিভলি অ্যাজাইলে কম। ফোকাসিং অন কন্ট্রাক্ট নেগোসিয়েশন rather than cooperation in terms of relationship with customer. কন্ট্রাক্টের বিষয় অ্যাজাইলের মধ্যে নাই, সো এটা হচ্ছে না। ফ্লেক্সিবল রেসপন্স, রেসপন্ডিং টু চেঞ্জেস ইন রিকোয়েস্ট অ্যাজ কম্পেয়ার উইথ ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেলের চেয়ে তো অ্যাজাইলে রিকোয়েস্ট চেঞ্জ করাটা খুব ইজি, তাহলে এইটা অবশ্যই হবে। তাহলে ডি সঠিক। স্ক্রাম is an agile development method. In Scrum, which of the following is an event when each member of the development team talks in turn about topics such as things I did yesterday, things I do today, and obstacle. All members share the status of project. আমরা একটু আগে ডিসকাস করলাম যে আজকে কি করছি, গতকাল কি করছি, আজকে কি করব, এবং কোনো প্রবলেম আছে নাকি। তো এইটা কোথায় আমরা ডিসকাস করি? ডেইলি স্ক্রাম্পে, স্প্রিন্ট প্ল্যানিং এ। একজন অ্যান্সার দিছে ডেইলি স্ক্রামে। ডেইলি স্ক্রামে, ঠিক আছে। দেখুন আর অ্যান্সারটা দেখে নি, উনি দিয়েছে, হ্যাঁ। মাহিদ হাসান আপনারটা ভালো হচ্ছে, মানে সঠিক অ্যান্সার দিচ্ছেন। তাহলে ডেইলি স্ক্রামে আমরা কি করি? প্রত্যেকদিন মিটিং করি, প্রত্যেকদিন মিটিং এ এসবকে আমরা ইনশিওর করে থাকি। তাহলে অ্যান্সার হলো ডেইলি স্ক্রাম। আচ্ছা, একটা মডেল আমরা যখন পড়াশোনা করছিলাম তখন আমরা বলছিলাম এই মডেলটা নিয়ে আমরা অ্যান্সারের সময় ডিসকাস করব। অ্যাকর্ডিং টু দা capability maturity model integration, which of the following is the final and highest level of the maturity? তো আমরা বলছিলাম কি 5টা স্টেপ থাকে, 5টা স্টেপের মধ্যে প্রথমটাকে বলা হয় ইনিশিয়াল স্টেপ, তারপরেরটা হলো ম্যানেজড, তারপরেরটা ডিফাইন, তারপরে কোয়ান্টিটিভলি ম্যানেজ, তারপরে অপটিমাইজিং। তাহলে সবচেয়ে হাইস্ট কি ফাইনালটা কোনটা? ফাইনালটা হলো নিচের দিকে, এই যে অপটিমাইজিং হলো সবচেয়ে ফাইনাল স্টেপ। তো এখানে অ্যান্সার হবে অপটিমাইজিং। তো 5 ম্যাচুরিটি লেভেল, এই লেভেলে কোনটাতে কোন কি কাজ হয় এটা আপনারা একটু দেখে নিতে পারেন, এক লাইন করে লেখা আছে। এছাড়া এইখান থেকে আর কোনো কোশ্চিন আসেনি, একটা কোশ্চিনই আসছে। এবার ডেভেলপমেন্ট মডেল থেকে আমরা চলে যাব ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে যেহেতু আমরা খুব কম পড়ছি, হয়তো বা অনেক কিছু আমাদের সিলেবাসের সাথে ম্যাচ করবে না পড়ার সাথে, তবে আমরা অনেক কিছু কমন সেন্স থেকে অ্যান্সার করতে পারবো ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে। দেখেন, which of the following is an appropriate description of the scope of software protection under WTO's agreement on trade related aspect of intellectual property rights? এই পুরাটাকে সংক্ষেপে বলে TRIPS। তো TIRPS অনুযায়ী সফটওয়্যার প্রোটেকশনের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন? তো সফটওয়্যার প্রোটেকশন করার জন্য আমার কি দরকার আমি বলে দিই, এইটা আপনার কনফিউজড হয়ে যাবেন যেহেতু আমরা পড়িনি। প্রথমে বলছে অ্যালগোরিদম আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রোটেক্ট করে না। TRIPS অনুযায়ী আমরা ইউজুয়ালি
সোর্স প্রোগ্রাম, আমাদের যে সোর্স প্রোগ্রাম, সোর্স কোডকে এবং অবজেক্ট প্রোগ্রামকে প্রোটেক্ট করে থাকে। এটার অ্যান্সার সি হবে, সোর্স প্রোগ্রাম এন্ড অবজেক্ট প্রোগ্রাম। বাকি আর কিছু কি আমরা প্রোটেক্ট করে থাকি না। এটা নতুন জিনিস শিখলাম, এটা মাথায় রাখবেন। আবার টিআরআই পিএস আসছে, when single license software package purchased by a company। একটা সিঙ্গেল সফটওয়্যার লাইসেন্স কোম্পানি পারচেস করতেছে, মানে আপনি মনে করেন অফিসের একটা লাইসেন্স কিনলেন। অফিসের লাইসেন্স কিনলেন কয়টা কম্পিউটারের জন্য? একটা কম্পিউটারের জন্য। এবার বলতেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান activity that usually permitted in conformity with the concept of the WTO's agreement on trade aspect of intellectual property right। টিআরআইপিএস অনুযায়ী কোনটা এলাও? আপনি যখন লাইসেন্স কিনবেন তখন আপনার জন্য এলাও কোনটা? দেখেন, ইনস্টলিং দ্য সফটওয়্যার প্যাকেজ অন এ লার্জ নাম্বার অফ কম্পিউটার। আপনি কিনছেন কয়টার জন্য? একটার জন্য, সিঙ্গেল লাইসেন্স। আপনি কোম্পানির লার্জ নাম্বার অফ পিসি থেকে এটা ইনস্টল করতে পারবেন? পারবেন না, এটা এলাও হওয়ার কথা না। Making a backup copy of software for limited purpose, such as license, personal use, or a temporary copy for maintenance। আচ্ছা, মেনটেনেন্স করার জন্য আপনি একটা ব্যাকআপ কপি আপনার সফটওয়্যারে রাখতে পারবেন, এটা হওয়া উচিত। আপনি একটা সফটওয়্যার কিনছেন, তাহলে সফটওয়্যারের একটা ব্যাকআপ কপি, মনে করেন আপনি সিরি থেকে ইনস্টল দিচ্ছেন, সিরি থেকে ইনস্টল না দিয়ে সফটওয়্যারটা আপনার পিসিতে আপনি ব্যাকআপ করে রেখে দিতে পারেন না? কারণ আমার তো যদি ডিলিট হয়ে যায় তাহলে আমার ডাটাগুলো তো দরকার, ডাটাগুলো তো আমাকে বের বের করতে হবে। সো ব্যাকআপ কপি রাখা যায়। মডিফাইং দ্য সফটওয়্যার প্যাকেজ ফর দ্য কোম্পানিজ ইন্টারনাল ইউজ। এখন মনে করেন আপনার একটা সফটওয়্যার বিক্রি করলো অফিস, এখন অফিসের সে সফটওয়্যারটা আপনি মডিফাই করে নিজের মতন করে বানাতে পারবেন? না, আপনি বানাতে পারবেন না, তো কারণ সে তো একটা লঞ্চ করছে, সেটাকে মডিফিকেশন করার রাইট আপনাকে দেয়নি, মডিফিকেশন করা যাবে না। প্রাইসিং দ্য সফটওয়্যার প্যাকেজ অন দ্য কোম্পানিজ ইন্টারনাল ওয়েবসাইট। আপনি বিউবিটি অফিস কিনলো, এখন অফিস কেনার পর বিউবিটির ওয়েবসাইটে সেই মাইক্রোসফট ওয়ার্ডটাকে কি আপনি শেয়ার করে দিতে পারবেন? যে কেউ আসলো, ডাউনলোড করলো, ইউজ করলো, এটা কি পসিবল? এটা পসিবল না। বা আপনি কি বিক্রি করতে পারবেন? ওয়ার্ডটাকে তো আপনি বিক্রি করতে পারবেন না। তো এটা হবে না, তাহলে অ্যান্সার আমাদের বি। এটা কি বুঝতে পারছেন? ঠিক আছে, তো অনেক সময় দেখেন আপনি অ্যান্সার না জানলেও কমন সেন্স থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। একটু ধরেন, জাস্ট মিনিট, আমার একটা কল আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আবার পড়াশোনায় আসি আমরা। দেখেন তো এটার অ্যান্সার করতে পারতেছেন কি? Among action concerning the creation of software, which of the following is a copyright violation? আপনি একটা সফটওয়্যার বানাচ্ছেন, মনে করেন আপনার এসডিবি তে একটা প্রজেক্ট আছে, ওকে? এই এসডিবি প্রজেক্ট আপনি বানাচ্ছেন, তো কোনটা কপিরাইট ভায়োলেশন হবে বানানোর সময়? এখন এসডিবি সফটওয়্যার আমার বলছে ওয়েবসাইট বানাতে, আপনি একটা এইচটিটি আপনি একটা মনে করেন ওয়েব পেজ থেকে একটা সফটওয়্যারকে ডাউনলোড দিলেন, ডাউনলোড নিয়ে এসে দিয়ে দিয়ে এসে সেটা টিচারকে দেখালেন, এটা কি ভ্যালিড? না। না, এটা ভ্যালিড হবে না, তাই না? এখন মনে করেন কোন একটা ইন্টারনেট সোর্সে আপনি কেউ একজন আইডিয়া শেয়ার করছে, সেই আইডিয়াটাকে আপনি ডিসকাস করছে, সে আইডিয়াটাকে নিয়ে আপনি নিজের মতন করে একটা প্রোগ্রাম তৈরি করলেন, ক্রিয়েটিং এ প্রোগ্রাম বেসড অন অ্যান আইডিয়া, যেটা ডিসকাস করা হয়েছে কোন একটা বুলেটিন বোর্ডে। সেই আইডিয়া থেকে যদি আপনি সফটওয়্যার তৈরি করেন, সেই সফটওয়্যারটা কি ইউজ করা যাবে? হ্যাঁ, সফটওয়্যার ইউজ করা যাবে। গুড, থ্যাংক ইউ, এটা তো যাবে, এটা কোনো সমস্যা নেই।
কারণ আইডিয়া তো পৃথিবীতে অনেকে অনেক ডিসকাস করতেছে, আপনার বন্ধু একটা ডিসকাশন করছে, সেই আইডিয়া নিয়ে আপনি কাজ করবেন, এটা তো কোনো সমস্যা নেই। Creating a program increase company's operational efficiency by using program that was created during one school days. আচ্ছা, ও, কারণ আপনার এসডিবি প্রজেক্টটা কোম্পানি চাইলে ইউজ করতে পারবে, আপনি যদি পারমিশন না দেন সেটা কি কোম্পানির ইউজ করতে পারবে? না। তাহলে আপনার পারমিশনের এখানে দরকার আছে। আচ্ছা, সরি, না, স্কুল ডে এর যদি কোনো একটা ইয়া হয়, স্কুল ডেতে সে যদি কোনো একটা কাজ করে থাকে, সেইটার তো কোনো কপিরাইট ক্লেম আপনি করতে পারবেন না, এটা একটা আপনার প্রজেক্টের কাজ। তো আপনি যদি একটা প্রজেক্টে একটা কাজ করে থাকেন, সেটা যদি ওই কোম্পানি ইউজ করে, তাহলে তো কোনো সমস্যা নাই। এমপ্লয় একটা হ্যাঁ, প্রজেক্ট তৈরি করছিল, সেটা ইউজ করতেছে, এটা কোনো প্রবলেম নাই, এটা ওকে। ক্রিয়েটিং এ প্রোগ্রাম বেসড অন ফ্লো চার্ট দ্যাট ওয়াজ শোন ইন এ পারচেজ বুক, মানে আপনি কোথা থেকে একটা ফ্লো করা চার্ট যাবে। দেখলেন, সেই ফ্লো চার্ট থেকে আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন, এটা করা যাবে। দ্যাট মিন স্যার এ। ভায়োলেশন হচ্ছে শুধু একটাতে, এ নাম্বারটা তাহলে সঠিক অ্যান্সার। বাকি কোনোটাতে ভায়োলেশন নাই, স্কুল প্রোগ্রামও করা আপনি ইউজ করতে পারেন চাইলে। ওকে, তাহলে অ্যান্সার এ। Which of the following is a software whose copyright is obtained and it can be used free of charge? অ্যাপটন মানে কি, কপিরাইট শেষ হয়ে গেছে। আমি বললাম না, কোন একটা বয়স থাকে, এত বছরের মধ্যে কপিরাইটটা থাকে। যেরকম আমি এক্সাম্পল দিলাম যে জসিমউদ্দিনের কবিতা বা বই আপনি ইউজ করতে পারবেন। তো এইটাকে বলা হচ্ছে হলো ওপেন সোর্স না। ওপেন সোর্স তো আপনি লিনাক্স এর কথা জানেন, শেয়ারওয়্যারও না, ফ্রিওয়্যারও না, এটা হলো পাবলিক ডোমেন সফটওয়্যার। যখন কোন একটা সফটওয়্যারের কপিরাইট শেষ হয়ে যায়, তখন সেটাকে আমরা পাবলিক ডোমেন সফটওয়্যার বলি, তখন আর এটাকে ইউজ করার জন্য টাকা দিতে হয় না। সি, রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট দ্যাট ডাজ নট রিকোয়ার রেজিস্ট্রেশন ফর প্রোটেকশন ইন দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মেম্বার স্টেট? তো ডাব্লিউটিও এর মেম্বার যারা, তাদের জন্য ফ্রি কোনটা, তাদের জন্য সব অ্যাক্সেস আছে কোনটা? এটা আপনার জানা লাগবে, এটা আমরা ডিসকাস করিনি। ডাব্লিউটি এর মেম্বার জন্য ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন নাই আমাদের টপিকের মধ্যে, যেহেতু পেটেন্ট ইউজ করার জন্য আমরা বলছিলাম যে অবশ্যই টাকা দিতে হবে, পেটেন্টও না, ট্রেডমার্কও না। এটা হলো কপিরাইট, কপিরাইট ডাব্লিউটি এর মেম্বারদের জন্য ফ্রি। তাহলে এই জিনিসটা, জাস্ট এই ইনফরমেশনটা মাথায় রাখবেন, যেহেতু একবার কোশ্চিন আসছে এটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন অফ এ পেটেন্ট পোর্টফোলিও দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর establishing the patent strategy? এটা আমাকে একটা একটা করে পড়তে হবে। It is completion of patents owned and filed by company to analyze their contribution to the business. Among them, it expect to the field of application. আহ, এটা মনে হচ্ছে সঠিক, তো সঠিক মনে হচ্ছে, দেখি বাকিগুলা পড়ি তাহলে ক্লিয়ার হবে। At the beginning of the technological innovation, the patent application tends to increase, but because of the emergency of the dominant product in the market, there is a shift of process innovation and patent application decrease. No, it is a matrix with the share of the product. One component is a growth rate of the market size. Not multiple patent holders mutually grant their patent estate না। তাহলে এটা ফার্স্টেরটা হবে, এ হবে অ্যান্সার। এটা আমরা ক্লাসে ডিসকাস করছি, দেখেন সবাই পারবেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোচ অ্যামং টু অর মোর কোম্পানিজ where each
of them granted the right to use the technologies patented by the other company. একটা পেটেন্ট যখন একাধিক কোম্পানি ইউজ করে তখন সেটাকে কি বলা হয়? অ্যালায়েন্সিং, জয়েন্ট ভেঞ্চার, ক্রস লাইসেন্সিং আর লয়ালিটি। এনিওয়ান? ক্লাসের লেকচারের মধ্যে আমরা কি ডিসকাস করলাম? এখানে আমরা ডিসকাস করছি ক্রস লাইসেন্সিং। ক্রস লাইসেন্সিং কি? যখন দুই বা ততোধিক কোম্পানি একটা একটা পেটেন্টকে ইউজ করতে পারে তখন সেটাকে বলা হয় ক্রস লাইসেন্সিং। দুই বা ততোধিক কোম্পানি মিলে যখন একটা কাজ করবে তখন সেটাকে জয়েন্ট ভেঞ্চারিং বলা হয়। দুটা দুই জিনিস। তাহলে বি হলো ক্রস লাইসেন্সিং অ্যান্সার। স্যার আরেকবার একটু মেনশন করেন। আচ্ছা দেখেন, আমি পড়াশোনাতে যদি যাই স্লাইডের মধ্যে যাই হোক, আর যাচ্ছি না ব্যাক করে। দুই বা ততোধিক কোম্পানি মিলে যখন একটা পেটেন্ট শেয়ার করবে বা পেটেন্টের কাজ করবে তখন সেটাকে আমরা কি কি বলবো? ক্রস লাইসেন্সিং। আর পেটেন্ট ইউজ করার জন্য তো অবশ্যই লাইসেন্স লাগবে, এবং লাইসেন্সের টাইপের মধ্যে আমরা দেখলাম ক্রস লাইসেন্সিং, এটাকে বলছিলাম আমরা একাধিক কোম্পানি একটা জিনিস ইউজ করতে পারবে একটা পেটেন্টকে। আর জয়েন্ট ভেঞ্চারিংটাও জানা দরকার, যখন একাধিক কোম্পানি মিলে একটা কাজ করবে। ফর এক্সাম্পল, একটা রাস্তা রাস্তা তৈরি করতে হবে, সেই রাস্তাটা দুইটা কোম্পানি মিলে করতেছে তখন সেটাকে বলা হবে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতেছে। রয়্যালিটিটা কি? যখন আপনার একটা জিনিস অন্য কেউ ইউজ করতেছে এবং যতবার ইউজ করতেছে ততবার টাকা দিতে হবে, তখন সেটাকে বলা হবে লয়ালিটি। আর কোনো একটা মনে করেন এমওইউ সাইন করছি, সেটাকে বলা হবে অ্যালায়েন্সিং। সেটার অ্যান্সার দেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন অফ কম্প্রিহেন্সিভ পেটেন্ট ক্রস লাইসেন্সিং? ক্রস লাইসেন্সিং এর সাথে কোনটা সবচেয়ে ভালো ম্যাচ করতেছে? আগের কোশ্চেন আর এই কোশ্চেন তো সেম। ক্রস লাইসেন্সিংটা কি? দুই বা ততোধিক কোম্পানি একটা পেটেন্ট শেয়ার করবে, এটা আছে নাকি কোথাও দেখি? an agreement to share necessary cost of patent registration, না, কস্টের কথা আসতেছে না, পেটেন্ট রেজিস্ট্রেশনের কস্টের বিষয় এখানে আসতেছে না। A source code is published free of charge on the internet place, anyone may। না, পেটেন্ট করার পর এটা সেটাকে হবে আমরা ফ্রিতে ইন্টারনেটে কেন ছেড়ে দিব? না। The use of patent rights is mutually licensed among companies। হ্যাঁ, তার অনেকগুলো মানে কোম্পানির দুইটা, মধ্যে হ্যাঁ, মিউচুয়ালি লাইসেন্স করা হয়েছে। মিউচুয়াল লাইসেন্স হচ্ছে। স্পেসিফাইড ফিল্ড অফ টেকনোলজি, হ্যাঁ এটা হবে, যে একাধিক কোম্পানি মিলে একটা পেটেন্টের রাইট অর্জন করছে। To ensure a company's patent rights are not violated, the right to stop a Stop. counter parent, না, না, এটা হবে না। তাহলে সি হবে আমাদের অ্যান্সার। ওকে। হুম। Among various type of license agreement for a software package, which of the following is an appropriate explanation concerning a site license? তাহলে সাইট লাইসেন্সটা কি আমাকে জানা লাগবে। সাইট লাইসেন্সটা না জানলে আসলে এটা অ্যান্সার পারবো না আমরা। এটা একটা লাইসেন্সিং এর টাইপ, যে টাইপটা আমরা দেখিনি। সাইট লাইসেন্স বলতেছে a company package can be used on multiple computer in a design uh, designated company or a organization। সাইট লাইসেন্সটা মানে একটা পুরা কোম্পানির জন্য লাইসেন্সটা কিনা। ফর এক্সাম্পল বিউবিটি, বিউবিটি যদি সবাই চায় যে অফিসটা ইউজ করবে তখন সে কিনবে কি একটা সাইট লাইসেন্স, মানে একটা সাইটের জন্য সে লাইসেন্সিং করবে। তখন কি হবে, বিউবিটিতে যতগুলো কম্পিউটার থাকবে সবগুলো কম্পিউটারে আমি সেই অফিস সফটওয়্যারটা ইউজ করতে পারবো। তো এইটা হবে, এই হলো তার অ্যান্সার হওয়ার কথা।
ডিফাইন নাম্বার অফ কম্পিউটার না, কারণ বিউপিতে যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটারে আমি ইউজ করবো। তো ডিফাইন নাম্বার অফ কম্পিউটার নাই। ডিফাইন নাম্বার অফ কম্পিউটার কখন হবে? যখন বলবে যে না, এটা 10টা কম্পিউটারে ইউজ করা যাবে। এই জি সফটওয়্যার স্যার, এটা প্যাকেজ ক্যান, এই হবে, যেহেতু আমাদের এই ক্ষেত্রে আমাদের সাইট লাইসেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট এরিয়ার ভিতরে করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এ হবে। ওকে, তাহলে এ হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি আর বললাম না। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সপ্লেনেশন অফ এ ভলিউম লাইসেন্স এগ্রিমেন্ট? তাহলে ভলিউম লাইসেন্স এগ্রিমেন্টটা আমাকে জানা লাগবে। দেখেন তো কোনোটা বুঝতে পারতেছেন নাকি? ভলিউম লাইসেন্সে হয় কি, আমাদের ভলিউমটা মানে কি কি ফিচার সে পাবে, বা ভলিউমটা আমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া থাকে। তো a contract that establish standard license condition deems that a license agreement automatically established between the right holder, right holder মানে যার কাছে রাইটটা আছে, and the purchaser মানে যে কিনছে, when a certain amount of package is unwrapped within the scope of standard license condition. ঠিক সার্টেন অ্যামাউন্ট মানে একটা নির্দিষ্ট সংখ্যক ভলিউম, এটা তাহলে হতে পারে। A contract that is স্যার এটা তো predefined. এরকম যে মানে আমরা অনেকগুলো একসাথে নিতেছি লাইসেন্স, তাই না? মানে আমাদের হ্যাঁ, সাপোজ একজন একজন করে, আমাদের তো ভার্সিটিতে অনেকগুলো আছে ইয়ে, তো ওই ইয়েস, সফটওয়্যারের মধ্যে আমাদের তো এক প্যাকেজে নিতে হবে। হ্যাঁ, অনেকগুলা পিসের জন্য সেটা হলো অ্যাপ্রুভেবল হবে। হুম। এটা তখন ডিপেন্ড করবে কি, যে বিক্রি করতেছে এবং যে কিনতেছে সে বলে দিবে যে এই কয়টা পিসের জন্য আপনারা তাহলে ইউজ করতে পারবেন, তাহলে ভলিউমটা নির্দিষ্ট করে দিল। এই কারণে এই কন্ট্রাক্ট ডিফারেন্ট নাম্বার না হবে। কন্ট্রাক্ট দ্যাট রেস্ট্রিক্ট দ্য লোকেশন, লোকেশন রেস্ট্রিকশন না, where the burning ওকে, তাহলে এটার অ্যান্সার হলো এই, সবচেয়ে যথাযথ অ্যান্সার মনে হচ্ছে। স্যার সি নাম্বারটা কি আমাদের যদি সাইট সাইট লাইসেন্সের ক্ষেত্রে থাকতো তখন ওইটা ইউজ করা যেত, তাই না? কন্ট্রাক্ট, যেহেতু এখানে হ্যাঁ একটা হ্যাঁ নির্দিষ্ট হ্যাঁ, সি এরিয়ার মধ্যে নাম্বারটা করতেছে, হইতো। আনলিমিটেড। ওকে। সিটা, হ্যাঁ, সাইট লাইসেন্সের সাথে ম্যাচ করতে। ঠিক আছে, এই এই হলো আমাদের পড়াশোনা। তাহলে আমরা বেশ কিছু প্র্যাকটিস করলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, স্যার এখান থেকে কি ইভিনিং এর কোশ্চেন থাকবে, মানে ব্রড হ্যাঁ কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা থেকে নেওয়া, ইভিনিং এবং এএম এবং পিএম দুইটার কোশ্চিনে নিয়ে আমি গত 5 বছর থেকে ইয়া করছিলাম, 5 বছরের যে কোশ্চিন গুলো আছে সেইটাকে আমি একসাথে কম্প্রেস করছি। কম্প্রেস করার পর তারপরে এই টপিক গুলো ধরে ধরে সার্চ দিয়েছি, যে যে কয়টা টপিক আছে সিলেবাসে সবগুলা সার্চ দিয়ে যে কয়টা কোশ্চিন পাইছি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। দ্যাট মিন এখানে আসলে এএম পিএম দুইটারই কোশ্চিন আছে। এই রিলেটেড কোশ্চেনই বেশি আসে। ফর এক্সাম্পল, এখানে কোথা থেকে কোশ্চেন বেশি আসলো দেখেন তো, প্রোটোটাইপিং থেকে আসছে, ওয়াটারফল থেকে আসছে, অ্যাজাইল থেকে আসছে, লাইসেন্সিং থেকে আসছে। তো এই কয়টা টপিক আপনারা ভালো করে কভার করবেন। ওকে, এই টপিকে এতখানি। আমি গত সেমিস্টারে 14 নম্বর যে লেকচার ফাইল সিস্টেম ডেভেলপমেন্ট টুলস ওপেন সোর্স সফটওয়্যার, এইটারও ক্লাস নিয়েছিলাম, দ্যাটস ওয়াই স্লাইডের মধ্যে এটা থেকে গেছে কয়েকটা কোশ্চেন। তো এইটা আপনারা ইগনোর করবেন, অথবা 14 নম্বর ক্লাস যখন করবেন তারপরে এটা প্র্যাকটিস করতে পারেন। এটা দেখেন, এইখানে আবার বলাও আছে যে অক্টোবর 2020-এ এটা আসছিল, এক্সপ্লেনেশনও আছে, তো তখন আপনি এটা ট্রাই করতে পারেন। তো আমি যেহেতু এটা আমার টপিকের মধ্যে আসতেছে না, সেহেতু আমি এটা নিয়ে ডিসকাস করতেছি না। ওকে, ওকে স্যার। ওকে, এখন বলেন কারো কোনো কনফিউশন আছে এই এই পড়াশোনা রিলেটেড? কনফিউশন না থাকলে আজকে আমরা শেষ করে দিব। আর আপনাদের জন্য অবশ্যই শুভকামনা, যে ভালো করে পড়াশোনা করবেন। খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম, এক্সামে ভালো করতে পারলে আপনাদের
সিভিতেও হেল্প হবে এবং জাপানের যেই চাকরি বা পড়াশোনার স্কোপটা সেটা একদম ওপেন হয়ে যাবে। ঠিক ওকে আছে, স্যার, তাহলে আপনাদের থ্যাংক ইউ স্যার। আপনাদের জন্য শুভকামনা দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করতেছি। ভালো থাকবেন, আসসালামু সুস্থ আলাইকুম থাকবেন, স্যার। দোয়া রাখবেন। অনেক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।